আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি। আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই। তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম পাপেল শিকদার। ওনার একটি ঘটনা পেয়েছি। তো যে ঘটনাটি পেয়েছি, ঘটনাটি খুব অদ্ভুত ঘটনা। আর এই ঘটনাটি আপনারা শোনার পর আপনারা আপনাদের আশেপাশে যদি এই ধরনের ঘটনা কখনো ঘটে বা আগে ঘটেছিল, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অনেকটাই মনে করতে পারবেন বা বিশ্লেষণ করতে পারবেন। এই পাপেল শিকদার ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন, চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ওনাদের স্থায়ী ঠিকানা বা এখনো ওনারা এই কামরাঙ্গীরচরেই থাকেন। তো ওনার মা বাবার বিয়ের পর পারিবারিক বিভিন্ন কারণে নিজস্ব বাড়ি ছেড়ে ওনার বাবা মা ঢাকার মুগদা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে চলে যান। তো ওখানে যাওয়ার 2-1 বছর পর এই পাপেল ভাইয়ের জন্ম হয়। তো উনি মুগদা এলাকায় জন্মগ্রহণ করেন। সময়টা ছিল 1997 সাল। ওনার জন্ম তারিখ 7 জুলাই 1997, মানে 7/7/1997। সংখ্যাটাও বেশ মজার আর কি। তো 1998 সালে কিন্তু সারা দেশব্যাপী মারাত্মক একটা বন্যা হয়েছিল। ঢাকা শহরের অধিকাংশ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল। বেশ অনেকদিন এরকম পানির নিচে ছিল। তো যাই হোক, ওনার জন্মের বেশ কিছু মাস পর হঠাৎ এক রাতে ওনার বাবা বাজার থেকে বেশ বড় সাইজের একটি ইলিশ মাছ কিনে ঘরে ঢোকেন। মূলত এখান থেকেই ঘটনাটির সূত্রপাত হয়। ওনার বাবা ইলিশ মাছ নিয়ে যখন ঘরে প্রবেশ করেছেন, সাথে সাথে ওনাদের ঘরটা ভূমিকম্পের মতো একটা কাঁপুনি দিয়ে ওঠে। ওনাদের কাছে মনে হয় যে এই ঘরটি ভেঙে মনে হয় এখনই মাথার উপর পড়বে। তো ওনার মা, মানে এই পাপেল শিকদার ভাইয়ের মা, উনি বুঝতে পারেন কোনো এক অদৃশ্য অপশক্তি এই ঘরে প্রবেশ করেছে, যার প্রভাবে এই ঘরের অবস্থা এরকম হয়েছে। যখনই নাকি এই ঘরটা এভাবে কেঁপে ওঠে, তখনই এই যে পাপেল শিকদার ভাই, উনি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দেন। ওই ঘটনা ওইখানে সমাপ্ত হলেও এর রেশ কিন্তু চলতে থাকে। একটা মারাত্মক সমস্যা দেখা দেয় এই পাপেল ভাইয়ের সাথে। সেটা হলো উনি কোনোভাবেই কান্না নাকি থামাচ্ছিলেন না। আরো একটি ব্যাপার হলো যে ওনাকে কোনোভাবেই ওনার মা তার বুকের দুধ খাওয়াতে পারছিলেন না। ওনার মা এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারতেন, কারণ ছোটবেলায় ওনার সাথেও বেশ কিছু ঘটনা ঘটেছিল টুকটাক। কিন্তু এই যে বুকের দুধ খাওয়ানোর সময় ভয়ঙ্কর ভাবে এই পাপেল শিকদার ভাই উনি চোখ উল্টিয়ে ফেলতেন, একবার হাসতেন আর একবার কাঁদতেন। এই হাসি এবং কান্না দুটোই ভয়ঙ্কর ছিল। এখন হাসছেন তো কিছুক্ষণ পরে আবার কান্নাকাটি করছেন, আবার কান্নাকাটি করছেন তো আবার হাসছেন, যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। এভাবে ওনাকে কোনোভাবেই একটা দুগ্ধ পোষ্য শিশুকে দুধ খাওয়ানো যাচ্ছে না। তো উনি খাবেনটা কি, কিভাবে বাঁচবেন? এই অবস্থা দেখে এই পাপেল ভাইয়ের মা বাবা তো খুব চিন্তিত হয়ে পড়েন। কি অবস্থা হবে এই ছেলেটার? ওনারা তো টেনশনে, ওনাদেরই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। একবার কি হয় যে ওনার নানি কোনোভাবে এই খবরটা পেয়েছিলেন, খবর পাঠানো হয়েছিল যে ওনার নাতির সাথে এরকম একটা সমস্যা হয়েছে। উনি ওই কামরাঙ্গীরচর থেকে ওই মুগদার ওই বাসায় আসেন। তো ওই সময় পাপেল ভাইয়ের এই অবস্থা দেখে ওনার নানিও ভয় পেয়ে যান। তো ওনার নানির সাথে সাথে এই পাপেল ভাইয়ের মাকে বলেন যে দ্রুত এই পাপেলকে নিয়ে ল্যাংরা হুজুরের কাছে যেতে হবে। ওই সময় কামরাঙ্গীরচরে নাকি খুব পরিচিত একজন হুজুর ছিলেন, সবাই ওনাকে ল্যাংরা হুজুর নামে চিনতেন। উনি জিনে ধরা রোগীদের রুকিয়া করাতেন, বিভিন্ন বিভিন্ন সমস্যার কারণে তেল পড়া এগুলা দিতেন আর কি। অনেক সমস্যার সমাধানও আল্লাহর রহমতে হতো আর কি। তো নানির কথা শুনে তড়িঘড়ি করে সরাসরি ওনার মা বাবা কামরাঙ্গীরচরে চলে আসেন এবং ওই ল্যাংরা হুজুরের সাথে দেখা করেন।
ল্যাংড়া হুজুর এই পাপেল ভাইকে দেখার সাথে সাথে নাকি বলে দেন যে আমি এর চিকিৎসা করতে পারবো না, একে ধরেছে দুধ চোরা ডাইনিতে। আর এই দুধ চোরা ডাইনিটা তুমি যে ইলিশ মাছ কিনে আনছিলা ওইটার সাথে সাথে ওই ঘরে এসে ঢুকছে। আর দুধ চোরা ডাইনির চিকিৎসা আমি করতে পারবো না বাবা, তুমি অন্য কারো কাছে যাও, কারণ এইটার চিকিৎসা আমার জানা নাই। আর এইটার চিকিৎসা একটা বিশেষ পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতিটা আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখি নাই, যার কারণে আমি এটার সম্পর্কে কোনো সমাধান তোমাদেরকে দিতে পারবো না। যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে যাও। ওই সময় নাকি এই দুগ্ধপোষ্য শিশুদেরকে এই দুধ চোরা ডাইনি ধরতো, আর যেই বাচ্চাকেই ধরতো অল্প কয়েকদিনের মধ্যেই একটা অদ্ভুত ঘটনা ঘটতো। হয় বাচ্চাটা মারা যেত, অথবা হঠাৎ করে ওই বাচ্চাটা গায়েব হয়ে যেত, কোথায় চলে যেত, কি হয়েছে না হয়েছে কেউ কিছু বলতে পারতো না। কিন্তু প্রত্যেকেরই এই ধরনের সমস্যা দেখা দিত, সেটা হলো হাসি, কান্না, সারা রাত কান্নাকাটি করছে অথবা সারা রাত হাসছে কোনো কারণ ছাড়াই, আর কোনো কিছু খাওয়া দাওয়া করবে না তারা। তো ওনারা বেশ অনেক দূরে একটা মানুষের সন্ধান পেয়েছিলেন আর কি। তো এখন যে কামরাঙ্গীরচরের যে অবস্থা 1997-98 সালে কিন্তু এরকমটা ছিল না। তখন ওই জায়গাটা অন্যরকম ছিল, একটা চর ছিল, নবাবগঞ্জ সেকশনের পরে বুড়িগঙ্গা নদী, এরপর কামরাঙ্গীরচর, আবার বুড়িগঙ্গা নদী, এরপর কেরানীগঞ্জের একটা জায়গা খোলামরা বলে। ওই খোলামরার ওই পারে একজন মহিলা ছিলেন, একজন হিন্দু ভদ্র মহিলা, সবাই তাকে বৈদ্যার মা নামে নাকি চিনতেন। উনি এই দুধ চোরা ডাইনির ট্রিটমেন্ট জানতেন। তো ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন উনি দেখেই নিশ্চিত হয়ে যান যে এই পাপেল ভাইকে দুধ চোরা ডাইনিতে ধরেছে, এবং উনি বলে দেন যে এই পাপেলকে সার্বক্ষণিক কেউ না কেউ পাহারা দিয়েছে বলে ওই দুধ চোরা ডাইনিটা তাকে বিশেষভাবে এক ধরনের ভয়ানক আক্রমণ যেটা সেটা কখনো করতে পারেনি। শুধু 1 সেকেন্ডের জন্য যদি সুযোগ পেত তাহলেই সে এই পাপেল ভাইকে নিয়ে খেয়ে ফেলতো, মানে মারতো না, খেয়েই ফেলতো। খেয়ে ফেলা মানে তো মানে মেরেই ফেলা, কিন্তু মেরে ফেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার, খেয়ে ফেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তো যাই হোক, ওই ভদ্র মহিলা উনি এই পাপেল ভাইয়ের বাবাকে একদমে একটা কাচের শিশি কিনে আনতে বলেন এবং কিছু সরিষার তেল কিনে আনতে বলেন। তো সবকিছু এনে দেয়া হয় এবং তার কাছে দিয়ে দেয়া হয়, এবং উনি বলে দেন যে এই যে তেল পরে দিয়ে দিলাম এইটা ওর নাকে মুখে দিবা, শরীরে মাখাবা। যদি তোমার ছেলে কান্নাকাটি করে ওঠে তাহলে ওই ছেলেকে আমার কাছে নিয়ে এসো, আর যদি কান্নাকাটি না করে ওঠে তাহলে ওই ছেলেকে তুমি আমার কাছে আর কখনোই আনতেও পারবা না, ওই ছেলেটাকে তুমি আর কখনো পাবাও না, ওটা ওখানেই শেষ, ওখানেই হারিয়ে যাবে। তো ওখান থেকে তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর ওনার মা তেলটা হালকা গরম করে বিভিন্ন দোয়া দুরুদ পরে এই তেলটা এই পাপেল ভাইয়ের নাক, মুখ, এই জায়গাগুলোতে কিছুটা দেন, শরীরে মাখতে থাকেন। অনেকক্ষণ এভাবে মালিশ করার পর একটা সময় উনি কান্নাকাটি করে ওঠেন। কান্না করার সাথে সাথে ওনার মা বাবা এই পাপেল ভাইকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওনার কাছে আসার পর উনি বলেন যে এই ছেলেটা সৃষ্টিকর্তার ইচ্ছায় বেঁচে গেছে, এই ছেলেটাকে দুধ চোরা ডাইনি নিতে পারে নাই। এই ছেলেটা যদি কান্নাকাটি না করত তার মানে হচ্ছে যে এই ছেলেটা তোমাদের ছেলে না, এই দুধ চোরা ডাইনির পিশাচ কোন শিষ্য এসে তোমার ছেলে সেজে এখানে বসে আছে, এবং এই তেলটা দেওয়ার সাথে সাথে ওইখানে থাকতো না, অদৃশ্য হয়ে যেত। এরা এভাবেই কোনো একটা দুগ্ধপোষ্য শিশুকে টার্গেট করে এবং টার্গেট করে এটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এই পিশাচগুলো শিশু সেজে বসে থাকে এবং একটা পর্যায়ে ওরা গায়েব হয়ে যায়। এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যদি এটাকে শনাক্ত করা যায় যে এটাই হচ্ছে পিশাচ, তখন গরম তেলে এটাকে যদি ছেড়ে দেয়া হয় বা গরম তেল লাগানো হয়, সাথে সাথে ওইটা মারা যায় এবং মৃত হয়ে কাক বা কোনো একটা মৃত কোনো একটা প্রাণী
কোনো একটা পাখি বা অন্য কোনো প্রাণীর আকার ধারণ করে, তার মানে হচ্ছে ওই জিনিসটা মারা গেছে। কিন্তু ওই জিনিসটা মারা গেছে, কিন্তু ওই সন্তানটা কিন্তু নাই, ওই সন্তানটাও মারা গেছে, তাকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে বা যে কোনো কিছু করেছে, ওইটাকে আর কখনোই ফেরত পাওয়া যাবে না, ওই সন্তান শেষ, তার মৃত্যু হয়ে গেছে। তো এভাবেই এই দুধ চোরা ডাইনি এই জিনিসটা মানুষকে আক্রমণ করত। এখনো যে হয় না তা কিন্তু না প্রিয় লিসেনার্স, এখনো হয়। হয়তোবা আপনাদের হয়তোবা জানা আছে কোনো কোনো এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে বা ঘটতো আগে, কিন্তু এখন অনেকটা কমে গেছে, এটা সত্য। কিন্তু একটা ব্যাপার কিন্তু আমাদের সকলকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা রাতের বেলা অনেক সময় বাচ্চাকে ঘুম পাড়িয়ে বিছানায় একা একা শুইয়ে দিয়ে আমরা এদিক ওদিক কাজে চলে যাই। বাড়ির অন্য কোনো কাজ করছি, মা একটা কাজ করছে, বাবা একটা কাজ করছে, বাড়ির জানালা খোলা বা জানালা বন্ধও থাকতে পারে, বিছানায় বাচ্চা একা একা শুয়ে আছে। প্রিয় লিসেনার্স, খুব সাবধান, সাবধান, এই কাজটা করা যাবে না। বাচ্চাকে কখনোই রাতের বেলা একা রাখবেন না, কখনোই না। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে একা আপনি রাখতে পারেন। ধরেন যে বাচ্চার পাশে শুয়ে থাকার মতো কেউ নাই, বাচ্চাকে ওই অবস্থায় পাহারা দেওয়ার মতো কেউ নাই, কিন্তু আপনার পাশে তো মোবাইল ফোনটা আছে। মোবাইল ফোনে অবশ্যই সূরা বাকারা ডাউনলোড করে রাখবেন। নেট নাও থাকতে পারে, মানে ইন্টারনেট নাও থাকতে পারে, তখন চালাতে অসুবিধা হবে ইউটিউব থেকে। সূরা বাকারাটা চালিয়ে দিয়ে যদি আপনারা অন্য কোনো কাজ করেন, আশেপাশে চলে যান, তাহলে ইনশাল্লাহ সমস্যা নাই, আল্লাহ হেফাজত করবেন। কিন্তু সাবধান, কোনো অবস্থাতেই বাচ্চাকে রাতের বেলা একা একা রাখবেন না, অবশ্যই না। তাহলে ভয়ানক বিপদ কিন্তু ওই বাচ্চার উপর নেমে আসতে পারে। দুধচোরা ডাইনি আক্রমণ যদি নাও করে, অনেক বদ জিন কিন্তু ওই বাচ্চার উপর আক্রমণ করতে পারে, বদ নজর দিতে পারে, যার প্রভাবে ওই বাচ্চা মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। এমনও হতে পারে কোনো দুষ্টু জিন স্থায়ীভাবে ওই বাচ্চাকে প্রভাবিত করতে পারে, কোনোভাবেই তাকে ছোটানো যাচ্ছে না, এমন অবস্থাও হতে পারে। এই জন্য প্রিয় লিসেনার্স, আশা করব আমার এই পরামর্শটি আপনারা বিবেচনা করে দেখবেন। প্রয়োজনে এই বিষয়ে কোনো ভালো আলেমের সাথে কথা বলতে পারেন যে এই বিষয়টি করা যাবে কিনা। সকলের কাছে যেহেতু স্মার্টফোন আছে, অবশ্যই এই কাজটি করবেন। নিশ্চয়ই আমরা শহর এলাকায় আছি বলে কখনোই বলতে পারবো না যে আশেপাশে বদ জিনের কোনো আনাগোনা নেই। পাপেল শিকদার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটি ঘটনা, যেটা ওনার নিজের সাথে ঘটেছিল, এই ঘটনাটি আপনি শেয়ার করেছেন। উনি একটা উদাহরণও দিয়েছিলেন, সেটা হচ্ছে যে একজন কবিরাজ, যেহেতু উনি ওনার সাথে ঘটনাটা ঘটেছিল, সেই প্রসঙ্গে ঘটনাটি শুনেছেন যে একজন কবিরাজের কাছে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছিল। ওই কবিরাজকে দেখার সাথে সাথে ওই বাচ্চাটি অদ্ভুত রকমের আওয়াজ করতে থাকে, আর কবিরাজ ওই বাচ্চার মা বাবাকে বলে ওঠে, আপনারা তো দেখি দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন, এটা তো আপনার বাচ্চা না, এটা বাচ্চা রূপে পিশাচ, একে এক্ষুনি ফুটন্ত গরম তেলে ছেড়ে দিতে হবে এবং দেখবেন এটা মরে পশু পাখির রূপ নেবে। আপনার বাচ্চাকে অনেক আগে এই পিশাচ খেয়ে ফেলেছে, আপনাদের ক্ষতি করার ধান্দায় এখন রয়ে গেছে। তার মানে প্রিয় লিসেনার্স, আমরা কি বুঝলাম? যে ওই বাচ্চাটা এই কারণে ওই ফ্যামিলিতে রয়ে যায় যাতে করে ওই মা বাবাকে ক্ষতি করা যায় বা আশেপাশে আরো কোনো বাচ্চাকে ক্ষতি করা যায়, এভাবে রয়ে যায়। তো যাই হোক, ওইটার পরে ওই কবিরাজ বলেন যে আপনাদের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকেন, তাছাড়া আমি এই ভয়ানক ট্রিটমেন্টটা করতে পারবো না। তাদের অনুমতি যদি পাই এবং আপনারা সম্মতি দেন, তাহলে আমি এটা পরখ করে দেখাবো আপনাদের। তখন গণ্যমান্য ব্যক্তিরা যখন অনুমতি দেন, সত্যি ফুটন্ত তেলের মধ্যে যখন ওই বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হয়েছিল, সাথে সাথে ওখানে একটা মরা কাক ভেসে উঠেছিল। একটা মানুষের বাচ্চা হলে কি হতো? নিশ্চয়ই এরকমটা হতো না। আর ওই কবিরাজ বলে দিয়েছিলেন, মানুষের বাচ্চা হলে ওই বাচ্চার কিছুই হবে না, এই গরম তেলে যে তার ক্ষতি হবে, শরীর পুড়ে যাবে, না, কিচ্ছু হবে না, সে দিব্যি স্বাভাবিক থাকবে। প্রিয় লিসেনার্স, দেখুন, এই পাপেল শিকদার ভাইকে কিন্তু গরম তেল মাখাতে বলা হয়েছিল। একদম ফুটন্ত গরম তেলের মধ্যে তাকে চুবাতে বলা হয় নাই, মানে ওই তেলটা গরম করে তাকে মাখাতে বলা হয়েছে। যদি পিশাচ হয় তাহলে তো ও ওখান থেকে ভাগবে বা মারা যাবে, কিছু একটা হবে। আপনার ছেলে হলে কান্নাকাটি করে উঠবে, তার মানে ওটা ওনারই ছেলে, এরকমটাই কিন্তু হয়েছিল।
পাপেল শিকদার ভাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই বিষয়গুলো আপনারাও সতর্ক থাকবেন। ঘটনাটি আশা করব আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আজ ফেব্রুয়ারি 2014, অন্যরকম এক ভূত এফএমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে যারা ঘটনাগুলো শেয়ার করছেন তারা আপনাদের খুব চেনা, খুব স্পেশাল, এবং এইখানে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেই ঘটনাগুলো এই সিটির বাইরে পৃথিবীতে আর কোথাও নেই। আপনার সংগ্রহে রাখার জন্যই আমাদের এই উদ্যোগ, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে বছর বছর আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। চলুন শুনে আসি আজকের ঘটনাগুলো। হ্যালো লিসেনার্স, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটি আমাকে একজন মেইল করে পাঠিয়েছেন, এবং ওনার নাম হচ্ছে জাহিদুল হাসান। উনি খুলনায় থাকেন। তো ঘটনাটা প্রায় 12 বছর আগের পুরনো একটা ঘটনা, এবং উনি আমাকে মেইলে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো উনি ঠিক 12 বছর আগে ওনার কোয়ালিফিকেশন যখন শেষ করেন তখন খুলনা শহরে একটি চাকরি পেয়ে যান, এবং উনি যখন এই জবটা পান তখন ওনার বাসা ছিল খুলনার কোন একটা গ্রামে, মানে অনেক ভিতরে শহর থেকে। তো উনি যখন ওই যেখানে অফিস সেখানে আসার জন্য তার অনেক সময় লেগে যেত। তো এরপরে উনি যেটা করলেন যে খুলনা শহরের আশেপাশে কোন একটা বাসা খোঁজা শুরু করলেন, কারণ আসা যাওয়া অনেক সমস্যা হয়, এই কারণে খুলনা শহরই একটা বাসা সে খুঁজে বের করার চেষ্টা করলেন। তো খুঁজতে খুঁজতে একটা বাসা সে পেয়ে গেলেন, এবং এই বাসাটা ছিল আপনার খুলনা শহরেই, এবং অফিস থেকে ওনার বাসার দূরত্ব ছিল প্রায় আধা ঘন্টা। তো বাসাটা প্রথম দেখাতেই তার খুব ভালো লেগে যায়, এবং বাসাটার বর্ণনা আমি একটু দিব। বাসাটি ছিল এমন যে বাসার একতলায় ছিল আপনার ঔষধের গোডাউন, এবং দোতলায় ছিল ছোট ছোট রুমের একটা ফ্ল্যাট, এবং বাসার মালিক থাকতো খুলনা শহরের অন্য একটা বাসায়, মানে এই বাসায় মালিক থাকতো না। তো খুব ছোট একটা বাসা এবং বেশ পুরোনো আমলের একটা বাসা। তো ওনার বাসাটা দেখার পরে বেশ পছন্দ হয়ে যায়, এবং বাসার পেছনের দিকে আরেকটা যেটা ছিল, যেটা আমি বলবো যে বাসার পেছনে ছিল একটা ডোবা, এবং বাসার পেছনের ডোবার পাশে ছিল আপনার একটা অনেক ছোট বাগানের মতো একটা জায়গা, এবং সেই বাগানটা ক্রস করার পরে বেশ কিছু দূর গেলে ঝোপঝাড়ের মতো জঙ্গল। এই ছিল টোটালি বাসাটা। তো বাসাটা প্রথমে দেখার পরে তার বেশ ভালো লেগে যায়, এবং সেই বাসাটা অ্যাডভান্স করে আসে, এবং এর পর দিনই ঠিক সেই তার যে আসবাবপত্র, তার যে জিনিসপত্র সবকিছু নিয়ে সে ঠিক সেই বাসাটায় উঠে পড়ে। যেহেতু বাসাটার নিচে ছিল গোডাউনের ওষুধের গোডাউন, এবং উপরের তলায় যেহেতু সে নিজে একাই থাকবে, তো সম্পূর্ণ বাসাটা মোটামুটি তার নিজেরই দেখতে হয়, এরকম একটা কন্ডিশন ছিল তখন। এবং সে যেহেতু অবিবাহিত ছিল, তাকে একাই থাকতে হবে সেই দুটো রুমে। তো যাই হোক, সবকিছু নিয়েই সেই বাসায় উঠলো, এবং বাসাটা যেহেতু অনেক পুরনো ছিল সেটাকে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। সে সম্পূর্ণ সেটেল হয়ে যায় বাসাটাতে, এবং সেই দিন রাত্রে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে যখন ফ্রেশ হয়ে সে ঘুমাতে যাবে, অনেক সারাদিনের ক্লান্ত থাকার কারণে তার প্রচুর ঘুম আসে, এবং সে রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা সময় হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে দেখা যায় রাত্রে ঠিক ঘড়িতে বাজে রাত 12টা, এবং তার বিছানার ঠিক মুখোমুখি অবস্থায় ছিল একটা জানালা, এবং সেই জানালাটার পাশে ঢাকা ছিল একটা সাদা পর্দা দিয়ে। সেই সাদা পর্দা দিয়ে শুধু বাহির থেকে চাঁদের মৃদু আলো বিছানায় পড়ছিল। সমস্ত ঘরটা ছিল অন্ধকার। তো এই অন্ধকারে সে আর কিছুই দেখতে পাচ্ছিল না। তার আর ঘুম আসছিল না। সে চিন্তা করলো যে না, আমি একটু সেই বাগানটা থেকে ঘুরে আসি, যেহেতু নতুন পরিবেশ, নতুন বাসা, ঘুম নাও আসতে পারে, একটু বাগান থেকে ঘুরে আসি, তাহলে ঘুম আসতে পারে হয়তোবা। তো সে যেটা করলো যে হাতে একটা হেরিকেন নিল, এবং হেরিকেনটা জ্বালিয়ে আগুন ধরিয়ে সে নিচে নেমে বাগানের দিকে হাঁটার জন্য গেল। সে বাগানটা বেশ ভালোভাবে হাঁটছিল। বাগানটা সম্পূর্ণ ছিল অন্ধকার, ওখানে কেউই ছিল না, কোনো মানুষ ছিল না। সোজা বেশ কিছুদূর যাওয়ার পর একটা ঝোপঝাড়, এবং ঝোপঝাড়ের পরে জঙ্গলের মতো বেশ কিছু খালি জায়গা। তো বাগানে হাঁটার সময় একটা সময় তার মনে হতে থাকলো যে বাগানের তাকে ফলো করছে কেউ তার পেছন দিক থেকে। সে যখন বাগানের মাঝামাঝি পর্যায়ে চলে আসে তখন হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড তার সাথে ঘটে বসে। তার হাতে যে হেরিকেনটা ছিল সেটার যে আগুনটা সেটা ধপ করে নিভে যায়। কিন্তু এটা একেবারেই অসম্ভব ছিল, কেননা সেদিন কোনো বাতাসও ছিল না যে হেরিকেনের আগুনটা বন্ধ হয়ে যাবে, কারণ হেরিকেনটা সম্পূর্ণ কাচের গ্লাস দিয়ে আটকানো ছিল, এবং হেরিকেনে যথেষ্ট পরিমাণ তেল ছিল, এবং সাথে সে কোনো দেশলাই যেহেতু আনেনি, তো হেরিকেনটা জ্বালানোর চেষ্টাও সে করতে পারল না। তখন সে মনে করলো যে এই ঘুটঘুটে অন্ধকারে এই বাগানের ভেতর তার বেশ ভয় লাগা শুরু করলো। একটা ঠান্ডা ভয়ের স্রোত তার উপর দিয়ে বয়ে চলেছে। সে চিন্তা করলো যে না, এই জায়গাটাতে আর থাকা চলবে না, এবং সাথে সাথে তার আরো মনে হচ্ছিল এই বড় বড় গাছগুলা থেকে কে যেন তাকে বারবার দেখছে।
মনে হচ্ছে গাছগুলোর উপর থেকে কাকে তার দিকে কেউ যেন অনেক তাকিয়ে আছে তার দিকে। সে তখন যেটা চিন্তা করলো যে না, এই জায়গাটা আমি আর থাকবো না, আমি সাথে সাথে আমার রুমের দিকে চলে যাই। সে দৌড়ে রুমের দিকে যখন গেল, একটা অদ্ভুত রকমের শব্দ তার কানে আসলো। সেটা হচ্ছে মনে হচ্ছে কেউ যদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, যেরকম কান্নার শব্দ শোনা যাবে ঠিক সেরকম একটা শব্দ, অনেক করুণ সেই কান্নার সুর। সেই কান্নার শব্দ শুনে তাকে কি ছেলে বলা যায় না মেয়ে বলা যায় কিছুই বোঝা যাচ্ছিল না। এবং এই কান্নার শব্দটা আসছিল দিব্যি তার রুম থেকে, দোতলার উপর থেকে। একটু আগেও সে দোতলার রুমে ছিল, তখনও তো কেউ ছিল না, কেই বা কাঁদছে এত রাতে। তার রুমের লাইটটা জ্বালিয়ে সে বাগানের দিকে আসছেও, কিন্তু এখন দেখে যে রুমের লাইটটাও নেভানো। সে বেশ ভয় পাওয়া শুরু করলো। সে কান্না শব্দটা এখনো শুনছে। সে যেটা চিন্তা করলো যে একতলার গেটটা খুলে আস্তে আস্তে করে উপরের দিকে ওঠা শুরু করলো। সিঁড়িতে যখন সে, তখনও সেই কান্নার শব্দ। যখন সে তার রুমের দরজাটা খুলতে যাবে, ঠিক তখনই কান্নার শব্দটা একদম বাতাসের সাথে মিলিয়ে গেল। আর কেউ সেখানে কান্না করছে না। সে সাথে সাথে রুমের ভেতরে গেল, দেখলো যে রুমের লাইটটা নেভানো। সাথে সাথে রুমের লাইটটা জ্বালালো এবং নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের প্রত্যেকটা কোণা খুব ভালো মতো খোঁজার চেষ্টা করলো যে আসলে কান্নার শব্দটা কোত্থেকে আসছিল। কিন্তু সারা বাড়ি খোঁজাখুঁজির পরেও সে কিচ্ছু পেল না। সে একটা সময় ভেবে নিল এটা হয়তো বা আমার হ্যালুসিনেশন হবে, কেন সেদিন সে অনেক বেশি টায়ার্ড ছিল, কিছুই করার ছিল না। এসব ভেবে হঠাৎ করে সেই রাত কোনো মতে সে পার করে দেয়। তার সাথে আর কোনো সমস্যা হয়নি। এর পরের দিনের ঘটনা আমি এখন বলবো। এর পর দিন সে অফিস সেরে, টুকটাক বাজার সেরে তার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেল। ঠিক সে যখন বাসার দোতলায় উপরে উঠল, তার রুমের পাশে যখন সে তালাটা খুলে ভেতরে ঢুকবে, ঠিক তখনই সে একটা অদ্ভুত শব্দ আবারও শুনতে পেল। এবং এই শব্দটা হচ্ছে তার রুমের ভেতর থেকে আসছে। মনে হচ্ছে রুমের ভেতরে 10 থেকে 12 জন লোক যদি একসাথে কথা বলে ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম শব্দ। গ্লাস যদি টেবিলে রাখার যেরকম শব্দ, প্লেটগুলো রাখার শব্দ, ঠিক সেরকম শব্দ। মনে হচ্ছে ভেতরে 10 থেকে 12 জন লোক অনেক জোরে জোরে কথা বলছে, হাসছে, এরকম একটা শব্দ সে শুনতে পাচ্ছে। তখন তার অদ্ভুত ভয় লাগা শুরু হলো যে বাসায় কি চোর আসলো। এই বাসার রহস্যটা সে কোনো মতেই উদ্ঘাটন করতে পারেনি। গতকাল রাতে ছিল কান্নার শব্দ, আজকে আবার এরকম। সে চিন্তা করলো হয়তো বা বাসায় কোনো চোর এসেছে। সে সাথে সাথে যেটা করলো, যে চিন্তা করলো যে না, সে এখন আর রুমের তালাটা খুলবে না। সাথে সাথে নিচে চলে গেল এবং সে চিন্তা করলো যে কাউকে নিয়ে যদি উপরে গেট খোলা যায় তাহলে চোর ধরা যাবে। সে সাথে সাথে যেটা করলো, তাদের বাসার বাহিরে একটা মুদির দোকান ছিল, সেখানে 2 জন লোক বসা ছিল, তাদেরকে নিয়ে সেই দরজাটা খোলার জন্য গেল। দরজাটা খুলতেই সে অবাক হয়ে গেল। ভেতরে লাইট নেভানো, কিচ্ছু নেই। মনে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা এই রুমে কেউই আসেনি। প্রথম একটা প্রাণী ঘরে প্রবেশ করলো। কিচ্ছু ছিল না ভিতরে, কোনো গ্লাস ছিল না, কোনো প্লেট ছিল না, কিচ্ছু ছিল না। এতক্ষণের যে হইচই করার শব্দ, কিছুই তার আর সেখানে গেট খোলার পরে সে দেখতে পেল না। তারপর সে ফ্রেশ হলো, কাজটা সবকিছু সেরে যখন ঘুমাতে যাবে, এসব 9-6 ভাবতে ভাবতে, এই বাড়ির রহস্যের কথা ভাবতে ভাবতে হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়লো সেটা সে জানে না। অনেক রাত্রের দিকে আবারও তার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে এবার যেটা সে দেখলো যে তার রুমের তার খাটের যে ঠিক বরাবর যে জানালাটা সাদা পর্দা দিয়ে ঢাকা ছিল, ঠিক সেই জানালাটাই কে যেন দাঁড়িয়ে আছে। জানালাটার কার্নিসের উপর কে যেন দাঁড়িয়ে আছে এবং সেটা শুধুমাত্র তার দিকেই চেয়ে আছে। তার কাছে মনে হচ্ছে যে বাতাসের ঝাপটায় সেই জিনিসটা, পর্দাটা বারবার সরে যাচ্ছে এবং সেই অদ্ভুত প্রতিকৃতি তার চোখে পড়ছে। এবং সেটা ছিল এমন যে ওটার 2টা চোখ প্রচন্ড লাল জলজলে তকতকে তার দিকে চেয়ে আছে প্রচন্ড রাগান্বিত দৃষ্টিতে। সে সাথে সাথে প্রচন্ড চিৎকার করে বিছানা থেকে উঠে গেল। সে প্রচুর ভয় পেয়ে গেল এবং সে দরদর করে ঘামা শুরু করলো। তার বোঝার বাকি রইল না যে এটা ছিল তার একটা দুঃস্বপ্ন। তার ঘুম ভেঙে গেল। সেই সাথে সাথে বিছানা থেকে উঠে লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু রুমের লাইট জ্বলছে না, ফ্যানও চলছে না, রুমের ইলেকট্রিসিটি চলে গেছে। সে সাথে সাথে তার সেই জানালাটা দিয়ে গেল যেখানে সে একটু আগে স্বপ্ন দেখেছে। দেখলো যে জানালাটা খুলে বাইরে কিচ্ছু নেই। বাইরে প্রচন্ড ঝড়ের মতো বাতাস বয়ে চলেছে। একটু পরেই মনে হয় অনেক ঝড় নামবে, এরকম মনে হচ্ছিল। সে সাথে সাথে দেখলো আকাশের দিকে থেকে আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে একটু পরেই বৃষ্টি নামবে। প্রচন্ড বাতাস, প্রচন্ড মেঘের গর্জন, প্রচন্ড ভয়ানক একটা অবস্থা। রুমের লাইটও জ্বলছে না। সে সাথে সাথে আবারও তার বিছানায় চলে গেল ঘুমানোর জন্য। কিন্তু এই রুমের যে অন্ধকার, গভীর অন্ধকার, ঘুটঘুটে কালো অন্ধকার, সে একসময় সহ্য হয়ে গেছিল তার। কিন্তু হঠাৎ করে সেই বিছানায় যাওয়ার পরে তার আবারও একই ধরনের একটা শব্দ সে তার কানে আসলো। সেই শব্দটা হচ্ছে কেউ যদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ঠিক যেরকম শব্দ, সেই মায়াবী কান্নার সুর আবারও তার কানে আসলো। কিন্তু এই কান্নার শব্দটা মনে হচ্ছে তার রুম থেকে আসছে।
তার রুমের এই ঘুটঘুটে অন্ধকারের ভিতর থেকেই এই শব্দটা আসছে। হঠাৎ করে যখন এই বিদ্যুৎ চমকালো, বিদ্যুতের যে আলোর যে ঝলকানি, সেই ঝলকানিতে একটা অদ্ভুত জিনিস সে খেয়াল করতে পারলো। তার ঘরের কোনায় যে ঘুটঘুটে অন্ধকার জমাট বাঁধা ছিল, সেখানে অল্প আলোয় সে দেখতে পেল কিছু একটা সেখানে বসে আছে, এবং সেখান থেকে সেই কান্নার শব্দটা আসছে। এবং সে যেটা দেখলো যে এইরকম বিদ্যুৎ চমকানোর মাঝখানে যে আলোর ঝলকানি, সেটাতে সে দেখলো যে একজন কেউ যদি বসে থাকে হাত পা গুটিয়ে, এবং সে যদি কান্না করে ঠিক যেরকম দেখাবে ঠিক সেরকম। এবং ওটার এমন বর্ণনা ছিল যে ওটার সামনে প্রচুর বড় বড় চুল দিয়ে চেহারা ঢাকা ছিল, এবং ওটা সাদা একটা কাপড় পরা ছিল, এবং ওটার চোখের কোনো পাতা ছিল না, চোখের মণিগুলো লাল জলজলে ছিল, এবং তার দিকে এমন ভাবে চেয়েছিল মনে হচ্ছে ওটা লোকটা যেন তার শত্রু একটা। সে প্রচন্ড ভয় পেয়ে গেল। সে একটা জিনিস হঠাৎ করে ফিল করা শুরু করলো যে তার কাঁধের উপরে মনে হচ্ছে কেউ চেপে বসে তাকে ধরে রেখেছে। সে প্রচন্ড চিৎকার করার চেষ্টা করলো, কিছুই সে করতে পারলো না। সে একসময় দেখলো যে সে অদ্ভুত প্রতিক্রিয়াটি জিনিসটা হামাগুড়ি দিয়ে তার সামনে আসার চেষ্টা করছে। তারপরে তার সাথে আর কি হলো সে কিছুই জানে না। এরপর দিন অফিসে তাকে না পেয়ে তার কলিগরা তার বাসায় খোঁজ করে, এবং বাসায় যখন খোঁজ করার পরে বাসার দরজা ভেঙে তাকে তার খাটের নিচ থেকে সেন্সলেস অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর সে প্রায় 2 দিন অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল, এবং এরপরে সে আর সেই বাসাটায় আর কখনোই যায়নি। এখনো সে মাঝে মাঝে সেই অদ্ভুত শব্দটা এখনো বারবার দেখে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। আজকে ভৌতিকতা বাই ডক্টর আলিফে হাজির হয়েছি আপনাদের সামনে একটি ঘটনা নিয়ে। ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কাতার থেকে ঘটনাটি সংগ্রহ করে আমাকে দিয়েছেন। হ্যাঁ, আপনারা যারা ভৌতিকতা আগে থেকে শুনেন তার নাম হয়তো শুনেছেন, তিনি হচ্ছেন ইমরান মির্জা ভাই। ইমরান মির্জা ভাই কিন্তু আগে আমাকে যে ঘটনা পাঠাতো সেটা ছিল কিন্তু শারজিলের ঘটনা। এই শারজিলের ঘটনা শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করেন। তবে আজকে তিনি শারজিলের ঘটনা পাঠাননি, আজকে তিনি তার কাজিনের সংগ্রহ করে একটি ঘটনা আমাকে পাঠিয়েছেন। আর শারজিলের ঘটনা আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে কবে নাগাদ পেতে পারি। তিনি আমাকে এতটুকু বলেছেন যে সামির ভাই, আমি তো একটা পাকিস্তানি ফ্রেন্ডের মাধ্যমে শারজিলের ঘটনা সংগ্রহ করি, তো অনেকদিন ধরে নাকি শারজিলকে পাওয়া যাচ্ছে না, ওর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, এই জন্য ঘটনা সংগ্রহ করতে একটু বিলম্ব হচ্ছে। ইমরান ভাই বলেছেন যে ওর ঘটনা পাওয়া মাত্রই আমাদেরকে তিনি খুব দ্রুত শেয়ার করবেন। তো আজকের এই ঘটনাটি সেই ইমরান ভাইয়ের এক মেয়ে কাজিন আছে, ওনার এক ফ্রেন্ড আছে যে কিনা নিউ ইয়র্কে থাকে। তো সেই ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। নিউ ইয়র্কের অধিবাসী সেই ফ্যামিলি, এবং সেই ফ্যামিলিতে ছিল 3 জন, হাজবেন্ড, ওয়াইফ এবং তাদের ছোট একটা বাচ্চা। হাজবেন্ডের নাম তিনি ঘটনা উল্লেখ করেনি। তিনি বলেছিলেন যে সেই ওনার কাজিনের ফ্রেন্ডের নাম হচ্ছে ক্রিস্টিয়ান, এবং তাদের যে ছোট মেয়ে আছে বাচ্চা, তার বয়স হবে 4 কি 5 বছর। সেই মেয়েটার নাম ছিল জেসিকা। তো এই 3 জন নিয়ে তাদের ফ্যামিলি, এবং তাদের সাথে ঘটনা কিভাবে কি ঘটেছিল হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন। তো সেই ক্রিস্টিয়ান ওর ফ্যামিলি নিয়ে নিউ ইয়র্কের আশেপাশে কোন একটা জায়গায় তারা থাকতো, একটা বাসা ভাড়া করেছিল। তারা আসলে কোন একটা কাজের সন্ধানে এখানে এসেছে, এটা দেখে সেই বাসাটা ভাড়া করা হয়। তো বাসা নিয়ে তাদের আসলে শুরুতে কোনো সন্দেহ ছিল না, তবে তার হাজবেন্ডের এই বাসাটার মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত কেমন যেন একটা লাগতো, মানে ফিলিংস হতো এই বাসাটায়। মনে হতো যে এই বাসায় কেউ আছে কি না, এরকম তার কাছে মনে হতো। কিন্তু আসলে তার স্ত্রী ক্রিস্টিয়ান এবং জেসিকা তো বাচ্চা, সে আসলে কিছু বুঝতো না। তবুও তাই সেই ক্রিস্টিয়ানের যে হাজবেন্ড ছিল সে কিন্তু কাউকে এটা বলতো না, বাসার কাউকে বলতো না। যা ওদের দিনকাল ভালোই যাচ্ছিল। একদিন কিচেনে ক্রিস্টিয়ান সে রান্না করছিল, হঠাৎ করে সে শুনতে পাচ্ছে যে তার মেয়ে জেসিকা কার সাথে যেন কথা বলছে। তো ক্রিস্টিয়ান একটু ফোকাস করে শোনার চেষ্টা করছিল। কিছুটা ছিল এরকম কথা ছিল এরকম যে, আমার নাম জেসিকা, হ্যাঁ ওরা আমার বাবা মা, তুমি এখানে কি করছো, তুমি আমার ফ্রেন্ড হবে? তো ক্রিস্টিয়ান দেখলো যে কি ব্যাপার, এরকম কেন ওনার মেয়ে কথা বলবে, তুমি কিছুটা ওনার টেনশন কাজ করছিল। তারপর তিনি তার মেয়ে জেসিকাকে নাম ধরে ডাক দেয়। তো ডাক দেওয়ার পর তিনি আবার এটা শুনতেছে যে জেসিকা বলতেছে, ওরা কে জানো, ওটা কে জানো, ওই দেখো আমার মাম্মি আমাকে ডাকছে, আমার যেতে হবে, তুমিও চলে যাও, আমি তোমার সাথে পরে খেলবো, এখন তাহলে যাও, টাটা বাই বাই করে বলতেছে। তো যখন ক্রিস্টিয়ানের কাছে সেই জেসিকা যায়, তখন তার মা জিজ্ঞেস করছে জেসিকাকে যে, তুমি কার সাথে কথা বললা? জেসিকা বলতেছে, আমি ইমার সাথে কথা বলছিলাম। আমি তখন সেই জিজ্ঞেস করা হয় যে ক্রিস্টিয়ান সেই তার মেয়েকে জিজ্ঞেস করে যে ইমাটা আবার কে, ও কোথা থেকে আসলো এখানে?
তখন সেই জেসিকা সে বলতেছে যে ইমা আমার নতুন ফ্রেন্ড হয়, ও ঘুমাতে গেছে, ও বলছে পরে আসবে আমার সাথে খেলা করবে। তো সে ক্রিস্টিয়ান, সে আর কিছু জিজ্ঞেস করে নাই, সে তার রান্না শেষ করে মেয়েকে খাওয়াচ্ছিল। তো সে খেয়াল করছে যে তার মেয়ে জেসিকা ওয়ালের দিকে উপরে একবার তাকাচ্ছে এবং নিচে একবার তাকাচ্ছে এবং হাসাহাসি করছে সে নিজে থেকেই। তো উনি একটু একটু টেনশন লাগে, একটু ভয় লাগছিল যে ওনার মেয়ে কেন হঠাৎ করে এরকম কাজ করছে। তো এই সিনারিও গুলা কিন্তু আগে টুকটাক হতো, কিন্তু সেই ক্রিস্টিয়ান কাউকে বলে নাই, এবং আজকে একটু সে খুব ভালোভাবে সেটা খেয়াল করছে। সে আসলে সিচুয়েশনটা বুঝতেছিল না যে কি হচ্ছে, তার কি মেয়ের মানসিক সমস্যা নাকি প্যারানর্মাল কিছু ঘটতে যাচ্ছে, সেটা আসলে তখন বুঝে নাই। তো তারপর কিছুক্ষণ পর সেই জেসিকার বাবা, মানে সেই মহিলার হাজবেন্ড, উনি আসেন। বাসায় আসার পর তারপর তারা কিছুক্ষণ বাচ্চার সাথে খেলাধুলা করে যখন সেই জেসিকাকে তার মা তার পার্সোনাল রুমে দিয়ে আসতে যাবে, তাকে, সে ঘুমিয়ে গিয়েছিল, তাকে তার বিছানায় শোয়াতে যাবে। তো বিছানায় শোয়া দেওয়ার পর কেন জানি মনে হচ্ছিল যে কেউ হয়তো ঠিক তার পিছের কর্নার থেকে তাকে দেখছে, মানে সে ক্রিস্টিয়ানকে দেখছে, জেসিকার মাকে দেখছে। তো তিনি বিষয়টা আসলে এরকম একটু আড়াআড়ি ভাবে তাকাতে যাবে, কিন্তু ওনার জানি কেন মনে হচ্ছিল যে সমস্যা একটা আছে এখানে। হঠাৎ করে তিনি খেয়াল করে তার শরীরটা কাঁপুনি শুরু হয়, এবং কাঁপুনি হওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা তার ঠান্ডা হয়ে যায়। তারপর তিনি পিছে তাকিয়ে দেখে যে কিছু নেই, রুমের সব ঠিক। তখন রুমের লাইট জ্বালিয়ে তিনি সেই রুম থেকে বের হয়েছে এবং দরজাটা খোলা রাখে। তারপর সেই ক্রিস্টিয়ান তার হাজবেন্ডের সাথে তিনি ডাইনিং রুমে ডিনার করছিলেন। তখন তার হাজবেন্ড তাকে বলে যে তুমি কি কোনো কিছুতে টেনশন বা নার্ভাস ফিল করছো, তোমার এরকম লাগছে কেন? তখন তিনি খেতে খেতে বলতেছে, দেখো, তোমাকে আগে থেকে হয়তো বলা হয় নাই যে আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের মেয়ের কোনো একটা সমস্যা আছে। তোর হাজবেন্ড জিজ্ঞেস করছে কি সমস্যা বলো তো? তো বলতেছে যে দেখো, কয়েকদিন ধরে আমি খেয়াল করতেছি এবং আজকে আরো বেশি ডিপলি খেয়াল করলাম যে ও ইমা নামে কারোর সাথে খেলে, কিন্তু আমি আজকে দুপুর থেকে আশেপাশে খোঁজ লাগালাম যে ইমা নামে আমাদের কোনো প্রতিবেশী নেই, আমাদের এখানে প্রতিবেশী কম, এখানে কে বা আসবে ওর সাথে খেলাধুলা করতে, এই নামে কে বা থাকবে। তো ওনার হাজবেন্ড কিছুটা আঁচ করতে পেরো, পরে তিনি একটু এটাতে তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু তখন তার স্ত্রীকে বলে যে দেখো, ছোটবেলাতে কিন্তু প্রায় আমরা দেখা যায় যে একটা ফ্রেন্ড বানাতাম, ইমাজিন করতাম, তারপর তার সাথে খেলাধুলা করতাম। তোমার মেয়ে হয়তো এটাই করছে, তুমি এটা টেনশন করার কিছু নাই। আর বললো যে তুমি এরকম টেনশন করার কিছু নেই, তুমি এক কাজ করো, এটা তো কমন ব্যাপার, পারলে তোমার বন্ধু বান্ধব যারা আছে ওদের সাথে একটু কথা বলো, দেখো ওরাও ঠিক সেম কথাই বলবে। তো পরের দিন কোন একটা কথা প্রসঙ্গে সে দুই একজন ফ্রেন্ডকে হয়তো কিছু কথা এই বিষয়টা জানাইছে, ওর ফ্রেন্ডরা সেম কথাই বলছে যেটা ওর হাজবেন্ড বলে। এরপর সে ক্রিশ্চিয়ান কিছুটা রিল্যাক্স হয়, কিন্তু ও দেখে যে ওর মেয়ের আচরণ যে একদিন যায় দেখছে যে কেমন জানি একটু রাগ রাগ থাকে, কিছু একটা করতে চায়, সে খেলতে চায়। ওকে যখন ওই ইমার নামটা নেয়, তখন যখন বলে জিমার সাথে খেলছে, তখন যদি সেই ক্রিস্টিয়ান তাকে উঠায় নিয়ে আসতো, তখন সে খুব রাগি রাগি চেহারা থাকতো এবং সে বলতো যে না মা, আমি খেলবই, এরকম সে একটা আহ্লাদ সে করতো। তো কয়েকদিন পরের কথা, এটা তখন দুপুরের আগে দিয়ে হবে, সে জেসিকা সে চিৎকার করছিল তার নিজের রুম থেকে। তখন সেই ওর মা ক্রিস্টিয়ান, তিনি নাকি তখন রান্নাঘরে ছিল। তিনি দৌড়ে গিয়ে দেখে তার মেয়ে চিৎকার করে কাছে এবং দেখছে তার হাত কেটে গেছে অনেকখানি, এবং হাত ধরে সে কাঁদছে এবং সেখানে রক্ত পড়ছিল। এত রক্ত বেরোচ্ছিল যে তিনি আর ঘরে থাকতে পারলেন। সে ক্রিস্টিয়ান, তিনি কোন রকম তার মেয়ের হাতটা ধরে কোনো একটা কাপড় দিয়ে পেঁচায়, নিজে গাড়ি ড্রাইভ করে তখন হসপিটালে যায়। তো হসপিটালে যাওয়ার পর ডাক্তার তো দেখে, ডাক্তার মেডিসিন দিয়ে ওকে জায়গাটা অবশ করে কোন রকম সেলাই করে দেয়। এরপর মেয়েটাকে ঘুমের ওষুধ দিলে সে ঘুমায় পড়ে। তো তারপর তার ডাক্তার জিজ্ঞেস করে যে কিভাবে কাটলো, তো ওনার মানে সেই ক্রিস্টিয়ান সে বলতে পারে না, সে বলে হয়তো খেলছিল, খেলার থেকে কাটছে। তারপর যখন ঘুম থেকে উঠে সেই জেসিকা, তাকে জিজ্ঞেস করা হয়, সে ডাক্তারও বলে যে তোমার হাত কে কেটে দিছে। তখন সেই জেসিকা সে বলে যে ইমা রাগ করে আমার হাতটা এখানে কেটে দিছে। তো তখন সেই মুহূর্তে ডাক্তার মনে করে যে হয়তো চাইল্ড অ্যাবিউজ করা হয়েছে বা কিছু একটা করা হয়েছে তাকে। তো তখন এটা দেশের বাইরে এগুলো হয় যে সন্দেহ করতে পারে ডাক্তাররা যে মেয়ের মা কিছু করলো নাকি, পণ্যকে কিছু অ্যাবিউজ করলো নাকি, এগুলা। তো তখন ডাক্তার যখন ওর দিকে তাকাইছে, তখন সেই ক্রিস্টিয়ান আসলে
পুরাটা ঘটনা সেই ডাক্তারকে বলে যে দেখেন আমার মেয়েকে আমি দেখতেছি সে কিছু ইমাজিন করে সে তার ফ্রেন্ড মানে তার সাথে খেলাধুলা করে, কিন্তু ডাক্তার বলতেছে যে ভাই খেলাধুলা করে এটা ঠিক আছে সমস্যা নাই, কিন্তু আপনার মেয়ের হাত কেটে দিবে এটা তো আসলে বিশ্বাসযোগ্য না। ঠিক আছে আপনি যেটা বলছেন মানলাম, তবে আমার যেটা মনে হয় আপনি একজন সাইকিয়াট্রিস্ট দেখান, ও একটা মানসিক ডাক্তার দেখানো উচিত। আমার যদি এখন না দেখান দেখা যাবে যে একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, কারণ ওর হাত যেরকম ডিপলি ভাবে কাটা, কয়েকটা সেলাই লাগছে, এটা তো আসলে খুব সিরিয়াস ইস্যু। তারপর ডাক্তারের সাথে কথাবার্তা বলে সেদিনের মতো সেখান থেকে চলে যায় সেই ক্রিশ্চিয়ান তার বাচ্চাকে নিয়ে। ডাক্তারও তাকে সান্ত্বনা দিয়ে বলে টেনশন করার কিছু না, ওষুধ দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। তো তারপর সে তো সেদিনের মতো এসে পড়ে সেখান থেকে, কিন্তু যখন তাকে গাড়ি দিয়ে নিয়ে আসছিল তার মেয়ের, সে নাকি ক্রিস্টিয়ানের যে মেয়ে জেসিকা, তার নাকি খুব আবার রাগান্বিত একটা ফেস তার মনে কাজ করছিল, এবং সে খুব কিছু একটা করে ফেলবে মাকে এরকম তার মধ্যে চেহারার মধ্যে একটা ভাব তার ছিল তখন। তো তখন ক্রিস্টিয়ানের মাথায় আস্তে আস্তে শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছিল যে ইমা কেন ওর হাত কাটবে, বারে এটা কেন করবে, তার নিজের মেয়েতে কাজ করার কথা না। তার মনে কিন্তু তখন একটা সন্দেহ কাজ করে। তো তিনি তখন সন্ধ্যার দিকে তখন তার বাসায় আসে, তার হাজবেন্ড কাছে তখন আগে জানানো হয়নি। তো সন্ধ্যার পরে যখন তার হাজবেন্ড আসে, হাজবেন্ড এসে দেখে তো পুরো অবাক, সে তো পুরো কান্নাকাটি লাগাই দিয়েছে কি হয়েছে না হয়েছে সবকিছু। তারপর বলে শান্ত হও, বিষয়টা এরকম এরকম ঘটনা ঘটছে। তো তারপর সেই জেসিকাকে পাশে ওনাদের পাশে ঘুমানো রাখা হয়, এবং রাতে যখন খাওয়া দাওয়া শেষ করে তখন তো সবকিছু খুলে বলা হয়েছে। তো ওনার হাজবেন্ড তখন কিন্তু আজ করতে পারতেছে সামথিং ইজ রং, এখানে কিছু একটা ঘটতেছে বা কিছু হচ্ছে তার বাসায়। তারপর রাতে একবারে যখন তারা ঘুমাতে যাবে তখন সেই জেসিকাকে তার রুমে দিয়ে আসতে যাচ্ছিল এবং পিছে পিছে যাচ্ছিল, মানে ক্রিস্টিয়ান তার সন্তানকে, মানে তার মা তার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছিল তার রুমে, এবং পিছে ছিল তাদের হাজবেন্ডটা। তো লাইট অন করার পর যখন তাদের রুমে ঢুকতে যাবে, বাচ্চাটার রুমে যখন ঢুকতে যাবে, তখন যা দেখে তারা দেখতেছে যে পুরা রুমের অবস্থা এলোমেলো, লাইটের যে ল্যাম্প আছে সেটা ভাঙা, এবং বালিশ ছিঁড়া অবস্থায়, চাদর পুরা উল্টাপাল্টা করা, এবং বিশেষ করে হচ্ছে যে জানালার একটা জানলা পার্ট পুরা খোলা, কিন্তু এরকম রুমের অবস্থা থাকার কথাই না। এবং বাইরে থেকে যে এখানে আসবে এটা করার কথাই না, কারণ আশেপাশে যথেষ্ট সিসি ক্যামেরা আছে, এরকম হওয়ার কথা না। ওনারাও একটু ভালোভাবে চেক করলো যে না, পুরো অবস্থা খারাপ রুমের। তখন কোনোভাবে তারা মেয়েকে কোলে নিয়ে সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছিল, কারণ তখন তারা বুঝে গেছিল যে এই বাসায় সমস্যা আছে। তারপর যেটা সে ক্রিস্টিয়ানের সাথে ঘটে, তার পরিবারের সাথে ঘটে, তারা তিনজনই, মানে জেসিকাকে কোলে নিয়ে তো তার মা বের হচ্ছে, মানে মেন গেট থেকে বের হয়ে যাবে, গাড়ি ড্রাইভ করে এখান থেকে চলে যাবে, তো হয়তো অন্য কোনো রিলেটিভ আছে তাদের বাসায় চলে যাবে এরকম কিছু একটা। যখন বের হতে যাবে ওদের দরজা থেকে, এটা মানে ছিল বাসাটা ছিল নাকি এরকম যে কাঠের বাসায়, কাঠের অনেকগুলো বাসা থাকে না, উড হাউস থাকে না, এরকম টাইপের বাসা। তো বের হতে যাবে, সামনে একটা ছোট একটা মাঠ, তারপর সাথে গেটটা। তো মেইন গেটে যেতেই সেই ক্রিস্টিয়ান দেখতেছে তার জামাই সামনে ছিল, আর তার হাজবেন্ডকে, তারা জামাই বেশ খানিকটাই সামনে ছিল, তার হাজবেন্ড হয়তো গাড়ি যাবে জন্য একটু আগে যাচ্ছিল, দেখছে পিছন থেকে জোরে কিছু একটা বাতাসের মতো আসলে তাকে ধাক্কা দিল একটা, এবং সে ছিটায় গিয়ে একটু খানিক বেশি দূরে পড়ছে। তো এটা দেখার পর তার আর কিছু মনে নাই, তার যতটুকু মনে আছে সে ক্রিস্টিয়ানের তার বাচ্চাটাকে সে শক্ত করে ধরে রাখছে, এবং তার চুলটা পিছন দিকে হ্যাচকা টান দিয়ে তাকে রুমের দিকে নিয়ে যাচ্ছে এবং মেন গেটটা আটকায় দিছে। সিচুয়েশনটা কি ঘটতেছে সেটা তখন তার মাথায় নাই, তার হচ্ছে যে আমাকে কই নিয়ে যাচ্ছে এবং কে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতেছে, কিন্তু ব্যথায় তার চুল যে টানতেছে, ব্যথায় চিৎকার করছে, সে তখন কিছু বলতে পারতেছিল না। সে তার হাজবেন্ডের জোরের নাম ধরে ডাকতেছে, কিন্তু একটা বিষয় সে খেয়াল করতেছে যে তার বাচ্চাটা তার কোলে আছে, সে ঘুমতে করতেছে না, এবং তাকে সে শক্ত করে ধরে রাখছে। একটা পর্যায়ে গিয়ে সেই ক্রিস্টিয়ান নাকি দেখে তার হাতটা এখন পিছন দিয়ে টান দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তাকে হেঁচকা টান দিয়ে তখন সেই জেসিকার রুমে নিয়ে যাওয়া হয়। রুমে নিয়ে যাওয়ার পরে তখন দরজাটা নিজে থেকে আটকায় যায়। এরপর তার আর কিছু মনে নাই। হঠাৎ করে যখন কিছুক্ষণ তার সেন্স আসে, তখন ক্রিস্টিয়ান দেখে যে তার সন্তান তার পাশে নাই, কিন্তু তিনি উঠতে পারতেছে না, তিনি সে জেসিকার রুমে শুয়ে আছে। দেখতেছে যে বাইরে থেকে রোদের আলোয় পুরা রুমটা আলোকিত হয়ে গেছে, এবং তিনি বুঝতেছে যে তিনি সেম বাসাতেই আছে, কিন্তু এখানে যে আসবাবপত্র বা ফার্নিচার আশেপাশে যা আছে এগুলা ওনাদের না, এবং তিনি তার সন্তানকে বারবার খুঁজতেছিল কিন্তু পাচ্ছে না।
তিনি একটু ভয় পেয়ে যান এবং তিনি ভাবতে থাকেন যে জেসিকা গেল কোথায়, কোন আমার পাশে ছিল, কোলে ছিল। হঠাৎ করে তিনি শুনতে পান ঠিক পিছন থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। তিনি পিছে তাকায়, দেখে একটা ছোট সুন্দর দেখে একটা বাচ্চা, সে একটা বিছানার উপর শুয়ে আছে, যার বয়স হবে 3-4 বছর, প্রায় বলা যায় ওনার মেয়ে জেসিকার মতোই বয়স হবে। সে তার দুইটা হাত দিয়ে মুখটা ঢেকে রাখছে, মুখটা লুকায় রাখতে চেষ্টা করতেছে, তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা ছিল যে সে দেখতে খুব সুন্দর। ক্রিস্টিয়ান যখন তাকে কাছে গিয়ে দেখতে যাবে, দেখতেছে মেয়েটার হাতে অনেক কাটা দাগ, এবং কাটা দাগগুলা সে ঢেকে রাখতেছে। এবং তাকে যে একটা মানুষকে যে অ্যাবিউজ করলে যেরকম দাগ থাকে বা আঘাতের চিহ্ন থাকে, সেরকম দাগও নাকি তার হাতের আশেপাশে পাওয়া গিয়েছিল। আয়রন করে, আয়রন ছেঁক দিলে যে দাগটা থাকে সেরকম দাগটা ছিল। হঠাৎ করে কেমন গরম লাগা শুরু করে সেই ক্রিস্টিয়ানের। তারপর সে শুনে যে রুমের দরজা কেউ জোরে জোরে ধাক্কাচ্ছে, এবং ধাক্কা দরজাটা খুলেই ফেলে, এক কথায় প্রায় ভেঙেই ফেলে সিটকানিটা। তো দেখে যে মেয়েটা তখন ব্ল্যাঙ্কেটের ভিতর লুকায় গেছে, যে বিছানায় শোয়া ছিল। দরজা তখন খোলার পর দেখে যে একটা লোক ঢুকলো, খুব রেগে গর্জন করতেছে সে, এবং লোকটার চেহারাটা অস্পষ্ট বোঝা যাচ্ছিল না। লোকটা কেন জানি সেই ক্রিস্টিয়ানের চুলটা টান দিয়ে ধরে সাইডে তাকে হেঁচকা টান দিয়ে ফেলায় দেয়। তখন ক্রিস্টিয়ান খুব ব্যথা পায়, এবং ক্রিস্টিয়ান দেখতেছে যে লোকটা সেই ব্ল্যাঙ্কেটটা তুলে মেয়েটাকে আছাড় মারে একটা, এবং আছাড় মেরে তাকে খুব মারধর করে। মেয়েটা ভয় কাঁপতেছিল, জোরে জোরে চিৎকার করতেছিল সে বাঁচার জন্য। তারপর লোকটা মেয়েকে মারধর করে দুইটা একটা থাপড় দেয়, তারপর সেখানে দরজাটা বন্ধ করে আবার সে বের হয়ে যায়। এখন একটু পর আবার সেই লোকটা আসে, এবার সে একটা মহিলাকে নিয়ে আসে। মহিলাটাকে ঠিক টানা হেঁচড়া করে নিয়ে আসার পর তাকে সেই মেয়েটার সামনে মারধর করে বেসবলের মতো একটা ব্যাট দিয়ে নাকি মহিলাটার মাথা একটা জোরে বাড়ি মারে, এবং বাড়ি মারার কিছুক্ষণ পর সেই ক্রিস্টিয়ান দেখছে যে বাচ্চা মেয়েটা ছিল তার পেটের দিকে লাথি মারে তাকে দেয়ালের মধ্যে বাড়ি খায়, ছিটকে ফালায় দেয়। ক্রিস্টিয়ান তখন বুঝিয়ে গিয়েছিল যে বাচ্চাটা আর মহিলাটা হয়তো বা বেঁচে নাই, কারণ তাদের থেকে তখন যে অবস্থা দেখা গিয়েছিল। এরপর ক্রিস্টিয়ান দেখে লোকটা রুম থেকে বের হয়ে যায়, এবং বের হয়ে যাওয়ার ঠিক মিনিট 5 পর সে একটা গুলির শব্দ পায়। ক্রিস্টিয়ান তখন পাশের ঘরে যেতেই দেখে পিস্তল পড়ে আছে, এবং সেই লোকটা নিজেই সুইসাইড করে সামনে পড়েছিল। তখন ক্রিস্টিয়ান বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। সে বারবার তার হাজবেন্ড এবং তার বাচ্চাকে খুঁজতেছিল, সে কান্না করতেছিল অনেক। হঠাৎ করে সে শুনতে পায় তার হাজবেন্ডের আওয়াজ, তার হাজবেন্ড তার নাম ধরে ডাকছে যে ক্রিস্টিয়ান চোখ খুলে দেখো তুমি কোথায়। ক্রিস্টিয়ান তখন দেখে সে হসপিটালে। তখন সে দেখতে পায় যে তার সন্তান জেসিকা তার বাবার কোলে, এবং বাবার কোলে থেকে সে হাসছে মাকে দেখে, মার কোলে আসতে চায়। পরে জানতে পারে যে সে ক্রিস্টিয়ান, যে ওই যে যেটা ঘটেছিল 911 কল দেয় তার হাজবেন্ড যখন তাকে ধাক্কা মেরে গেট থেকে ফেলে দিয়েছিল। তখন সঙ্গে সঙ্গে যখন লোকজন আসে, তাকে রেস্কিউ টিম আসার পর তাকে উদ্ধার করে, জেসিকাকে এবং ক্রিস্টিয়ানকে দেখে তারা জেসিকার রুমে ওরা পড়েছিল, এবং কি কারণে কি করছিল কিছু বলতে পারে, অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। তারপর তো তাকে প্রায় 1.5 দিন হয়ে গিয়েছে তারা, সেই ক্রিস্টিয়ান সে বেহুশ ছিল এবং সে বলতে পারে না কি হয়েছিল তার, শুধু তার রুম থেকে তাকে উদ্ধার করেছিল এটুকু জানা যায়। ক্রিস্টিয়ান তো তারপর সুস্থ হয়ে বাসা আসে, কিন্তু আসলে সে সেই বাসা আসতে চাচ্ছিল না। পরে বাসাটা চেঞ্জ করেছে, সঙ্গে সঙ্গে এক রিলেটিভের বাসা বানিয়েছিল কয়েকদিন, তো বাসাটা চেঞ্জ করে। তার পরবর্তীতে যেটা জানা যায়, যেটা ঘটে সেটা হয়েছিল এরকম যে সেই বাসার খবর নিয়ে জানা গিয়েছিল অনেক, যে ল্যান্ড ওনার ছিল সে বলেছিল যে এখানে নাকি অনেক আগে এরকম একটা ফ্যামিলি যে কর্তা ছিল, সে নাকি তার স্ত্রী এবং তার মেয়েকে কোন একটা কারণে সে ডিক্টেট ছিল, এই জন্য তাদেরকে হত্যা করে নিজে সুইসাইড করে। এই জন্য অনেকদিন এখানে কেউ থাকতে চায় না। এরপর তো বাধ্য হয়ে সেই ক্রিস্টিয়ান ফ্যামিলি এখানে থাকে এবং তাদের সাথে ইনসিডেন্টটা ঘটে। কিন্তু আসলে বিস্তারিত কিন্তু সেই ক্রিস্টিয়ান তার হাজবেন্ডকে ছাড়া কাউকে কিছু বলেনি। এই ঘটনা আমাদেরকে যা শেয়ার করা পড়ে, এটা অনেক আগের ঘটনা এবং পুলিশ বা কাউকে কিছু বলেনি, কারণ কেউ হয়তো এগুলো বিশ্বাস করবে না। কিন্তু সবকিছু সে নিজের থেকে নিজে মিলালো। তো এটাই আসলে ছিল
একটা ঘটনা, আসলে সে কি এটা স্বপ্ন দেখেছিল নাকি কোনো কিছু তাকে চোখের সামনে দেখেছিল, সে খ্রিস্টানের সেটা অজানা ছিল। ঘটনাটি পাঠানোর জন্য ইমরান মির্জা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমি তাকে বলবো যে আপনি কাতার থেকে এত কষ্ট করে আমাদের ঘটনা পাঠিয়েছেন, রেগুলার ঘটনা পাঠাবেন, এবং শারজিলের ঘটনা কিন্তু আমার অপেক্ষা থাকবে, আমাদের শ্রোতার অপেক্ষা থাকবে। আমি সাকওয়াত হোসেন বাবন, আমি পুরনো ঢাকাতে থাকি। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত কি বলবো যে রোমহর্ষক ঘটনা বলা যায়, আবার রোমাঞ্চকর ঘটনাও বলা যায়। তো ঘটনাটা শুরুটা হলো এরকম। আমার ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি খুব আগ্রহ। আমি সবসময় মাছ ধরি এবং আমার মাছ ধরার পদ্ধতিটা হচ্ছে ছিপ দিয়ে। তো আমি জানি যে কিভাবে মাছ ধরতে হয়, কেঁচো দিয়ে, মাছের খাবার দিয়ে, মাছকে ডেকে কিভাবে মাছ ধরতে হয়, এগুলো আমি সবসময় জানি। ছোটবেলা থেকে এটা হয়ে গেছে আমার মধ্যে। তো একবার ঘটনাটা যেখান থেকে শুরু, আমি সেটা বলবো, এটা ঘটনাটা উল্লেখ না করলেই নয়। একবার আমার বাবা একজন সরকারি কর্মচারী, সরকারি অফিসার ছিলেন। তো উনি ঢাকার বাইরে পোস্টিং ছিল। তো আমরা ওইখানে আমরাও গেছি। আমি সাঁতার জানি না, ঠিক সাঁতার জানিই না। তো আমরা গেছি, পরে আমি ওইখানে একটা পুকুর ছিল, আমরা যেই বাড়িতে ছিলাম ওই বাড়িটা মল্লিক সাহেবের বাড়ি ছিল, এবং একটা বিরাট বড় একটা মজগুনি পুকুর ছিল। তো আমি একদিন ওইখানে একটা আম গাছের নিচে বসে একা একাই স্কুল থেকে ফিরে একা একা মাছ ধরছি। ছোট ছোট পুঁটি মাছ উঠে, তো আমি কেঁচো দিয়ে মাছ ধরতেছিলাম। হঠাৎ করে একটা বিশাল টান আমি অনুভব করলাম, এবং অনেক ছিপ ধরে রাখতে চাইছি যে ছিপ আটকে মাছটাকে তুলে ফেলবো, কিন্তু না, মাছটা আমাকে নিয়ে পুরো আমি ধাপাস করে পানির মধ্যে পড়লাম। তার কিছুক্ষণ পরে আমি বুঝতেছি আমি পানি খাচ্ছি, পানি খেয়ে হাত পাও ছুটতেছি চারিদিকে বাঁচার জন্য, কিন্তু না, পানির নিচে, পায়ের নিচে কিছু পাচ্ছি না, এবং আমার বুক ধক ধক করতেছিল, এবং একসময় আর কোনো কিছু মনে নাই। আশেপাশে কেউ ছিল না যে আমাকে বাঁচাবে। তো কিছুক্ষণ পরে আমি চোখ খুলে যখন তাকালাম, কতক্ষণ পরে আমি ঠিক জানি না, চোখ খুলে তাকালাম, দেখলাম যে আমি ওই আম গাছটার নিচে শুয়ে আছি, আমার ছিপটা পানিতে মধ্যে ভাসতেছে, এবং আমাকে কে বাঁচালো, কিভাবে আমি ওইখানে উঠলাম, এটা আমার কাছে এক বিশাল রহস্য। যাই হোক, আমি এবার মূল ঘটনায় চলে আসি। আমার ছোটবেলার সেই মাছ ধরার নেশা কিন্তু এখনো কাটে নাই। আমি কিন্তু তারপরে বড় হয়েছি, বিভিন্ন জায়গায় যখনই যে পুকুরে গিয়েছি মাছ ধরেছি, এবং সাঁতারটা শিখে নিয়েছি বিধায় আমার কোনো ভয় ছিল না, ভয়টা চলে গেছিল। তো আমি বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতাম, যেমন ওই যে যেখানে টিকিট কেটে মাছ ধরার একটা সিস্টেম আছে, তো আমি 2টা টিকিট সবসময় কাটতাম সব জায়গাতে। এবং আমার কিছু বন্ধু বান্ধবও 2টা গেছে যারা মাছ ধরতে পছন্দ করে। দেখা গেলো উইকেন্ডে আমরা ঢাকার বাইরে চলে যাই, বিভিন্ন জায়গাতে চলে যাই, কখনো নিজেদের গাড়ি অথবা অফিসের গাড়ি ব্যবহার করি। তো অফিসের গাড়ি যখন ব্যবহার করায় মতি মিয়া যে নামে এক ড্রাইভার ছিল, সে সবসময় সেও মাছ ধরতে পছন্দ করতো। সে আমার সাথে প্রতি শুক্রবারে তাকে খবর দিলেই হইতো, আর অফিস থেকে পারমিশন নিলেই হইতো যে গাড়িটা আমি শুক্রবার নিয়ে যাচ্ছি, এটা জানতো সবাই। তো একবার খবর আসলো যে আমার এক বন্ধু ফ্রেন্ড খবর দিল যে বুলতা নামের একটা দিঘি আছে বুলতা এলাকায়, এটা ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে পাশে পড়ে আর কি। তো আমি খবর পেয়ে বললাম যে ঠিক আছে, টিকিট করো। বৃহস্পতিবার তাকে কনফার্ম করলাম। ও বললো যে আমি টিকিট কেটে রাখছি, 2টা কাটি, হ্যাঁ 2টাই 2জনে এই করবো। আমি বললাম তোমার জন্য কাটবা না আলাদা? কয় না, আমি 2টা কাটি, তুমি আসো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কাটো, কনফার্ম করো। ও আমাকে রাতেও ফোন দিয়ে বললো যে কনফার্ম, কালকে 2টা টিকিট কেটে রাখছি, টিকিট তুমি এখানে আইসা তোমার নাম বললেই হবে, আর আমি তো থাকবোই। তাও ঠিক আছে, আমি মতি মিয়ারে ফোন করলাম, মতি কালকে সকালে চলে আসো, 6টার মধ্যে চলে আসবা বাসায়, তোমরা রওনা দিব মাছ ধরার। ও মতি খুব খুশি, মাছ ধরার কথা শুনলে মতি সবসময় খুশি হয়, আর এর জন্য ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তো মতি 6টার জায়গাতে সেদিন ও আর 6টার সময় আসতে পারেনি, 8টা 8:30টার দিকে আসছে। আমি বললাম যে মতি তুমি এত দেরি করলা? বলে স্যার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমিও দেখলাম যে কয়েকবার বারান্দায় বের হয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে, আর মতি মিয়ারে ফোন দিতেছিলাম। ওর বাসায় একটা ফোন আছে, সেটা তখন তার মোবাইলের সিস্টেমটা ছিল না, তো মতির বাসায় ফোন ছিল, ওকে আবার ডাইকা দিতে হইতো। তো 2-1বার ওকে ডাইকা দেওয়ার পরে 3য়বার এসে বললো যে মতি বাসায় নেই। তখন আমি কনফার্ম বললাম যে মতি মনে হয় চলে আসতেছে। তো 8টা 8:30টার দিকে আমাকে নিচে এসে খবর দিল যে স্যার ও আসছে। আমার দারোয়ান এসে যখন বললো যে স্যার মতি মিয়া আসছে, তখন আমি রেডি হয়েছিলাম, নেমে গেলাম। ঢাকা সিলেট হাইওয়ে ধরে আমরা যখন ওই বুলতা নামক এলাকাটায় পৌঁছলাম, তখন প্রায় 11টা হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কোনো থামার নামগন্ধ নেই। আমি যে দেখলাম যে বিশাল বড় একটা দিঘি, ওইটা বুলতা দিঘি নামে ওইখানে পরিচিত। তো দিঘিটা দেখে আমার ভালো লাগছে। আমি বললাম যে এখানে মাছ আছে।
হ্যাঁ এখানে মাছ পাওয়া যাবে, মাছের গন্ধ যেন আমি পাচ্ছিলাম। তো আমি আমার যেই সব খাবারটা বা মাছের জন্য যেসব জিনিসপত্র নিয়ে আসছিলাম সেগুলো নিয়ে আমি ওইখানে যারা ছিলেন তাদের একজনকে জিজ্ঞেস করাই বললো যে আপনার জন্য এইখানে একটা চকি রাখা আছে, এইখানে আপনি মাছ ধরেন। তো জায়গাটাও আমার বেশ ভালো লাগলো, যে একটু ছায়ার মধ্যে একটা পাশাপাশি একটা গাছ আছে, করই গাছ, বিশাল করই গাছ এখানে। তো আমি ওইটার নিচে আমার চকিটা পাতা, তো আমি ওইটার মধ্যে বসে আমি মাছ করলাম। আমি খুঁজলাম যে আমার বন্ধুটা আসার কথা, ওরে দেখলাম যে উনি কই, খবর নিয়ে দেখলাম যে ও আসতেছে না। ও তখন আর ওইখানে ফোন দেওয়ার সিস্টেম নাই, তখন আমি আমার মতো মাছ ধরতে পারলাম। তো ঘন্টা দুয়েকের মধ্যে মাছ ধরা তো একটা ধৈর্যের ব্যাপার, 2 ঘন্টা 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, কোনো মাছ পাইনি। আমি এর মধ্যে চার দিয়েছি, ওই যে বিভিন্ন জিনিস একত্র করে ফেললে মাছ ওইটার গন্ধে চলে আসে, তো একবারের জায়গায় 2 বার চার দিয়েছি। তো ঠিক ঘন্টা 2-2.5 পরে আমি যখন আমার বড়শিতে প্রথম টানটা অনুভব করলাম এবং বিশাল এক মাছ উঠলো, সেটা হলো প্রায় 7.5 কেজির একটা সিঁদুর রুই বলে। তো এটা একদম লাল টকটক একটা রুই, হ্যাঁ, এবং 7.5 কেজি। আমরা ওইখানে মাপছি, মাছটার ওজন 7.5 কেজি ছিল। আমি তো খুশি তার বাঁচি না, মাছটাকে উপরে তুলে তারপরে মাছ যখন ধরলাম, মাছের নেশা পেয়ে গেছে আমার, এবং 1 কেজি 1.5 কেজি 2 কেজি বিভিন্ন সাইজের মাছ উঠতেছে। আমি খুশি একেবারে 5টা 5:30, এবং সবার শেষে মনে হয় আমিই ছিলাম যে ছিপ গুছিয়েছি মাছ ধরা থেকে। তারপর ওইখানে বুলতা বাজারে গেলাম, বুলতা বাজারে যাই মতি মিয়া আমি চা খেলাম। চাটা খেয়ে তখন মতিরে বললাম যে মতি চলো রওনা দেওয়া যাক। তো সন্ধ্যা হয়ে গেছে, নামাজ ওইখানে হয়ে গেছে, তো সন্ধ্যার পরে আমরা রওনা দিছি। তো সারাদিনে যেহেতু মাছ ধরার পরিশ্রম গেছে, মাছগুলোকে পিছনে গাড়ির পিছনে রেখে আমরা ঢাকার দিকে রওনা হয়ে গেছি। তো আমার পিছনের সিটে মতি মিয়ার পিছনে, আমরা একটা মাইক্রোবাসে ছিলাম, তো মতি মিয়ার পিছনের সিটটাতে আমি বসে চোখ বন্ধ করে দিছি এবং একটু তন্দ্রায় চলে গেছি। তো মতিকে বললাম যে মতি সাবধানে গাড়ি চালাও, দেখো বৃষ্টি হচ্ছে, গাড়ি যেন আবার বাইরে নিয়ে যাও। মতি বললো যে স্যার আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার ঘুম বাসায় যায় ভাঙবে। তো যেহেতু মাছ ধরা হয়েছে, আমার মনটার মধ্যে একটা শান্তি প্রশান্তি চলে আসছে। যারা মাছ ধরেন তারা জানেন যে মাছ ধরা পড়লে কি রকম প্রশান্তি লাগে। তো আমি সেই পুরোপুরি প্রশান্তির মধ্যে ডুবে গিয়ে আমার চোখটা একটু বন্ধ করেছি, তন্দ্রা চলে আসছে। হঠাৎ করে দেখলাম যে গাড়িটা থেমে গেল এবং মতি মিয়া কাকে বলতেছে যে সর, এই সর, সামনে থেকে সর সর, এরকম করে চিৎকার করে উঠছে। তা আমি বললাম মতি কি হয়েছে? প্রথমে মতি আমার কথার কোনো রিয়াক্ট করলো না। তার দ্বিতীয়বার আমি বললাম যে মতি কি হয়েছে তোমার? একটু ঝুঁকা ওর দিকে বললাম কি হয়েছে কি? বলে স্যার দেখেন কে সামনে দাঁড়ায় আছে। আমি বললাম সামনে দাঁড়ায় আছে কে মানে? আমি প্রথমে সামনে তাকে কিছু দেখি নাই, গাড়ি ফ্লাইট লাইট জ্বলতেছে, গাড়িটা থাইমা আছে, হ্যাঁ, গড় করতেছে গাড়ি। তো মতিবা বললো স্যার বাম পাশে দেখেন। তখন আমি হাতের বাম পাশে দেখালাম, দেখলাম যে সামনের যে ফ্লাইট লাইটটা আছে, লাইটটার ঠিক পাশেই একজন দাঁড়ায় আছে, কেউ একজন দাঁড়ায় আছে গাড়িটা ঘেইসা, এমন ভাবে দাঁড়ায় আছে যে গাড়িটাকে টান দিলে তার উপর দিয়ে গাড়ি যেতে হবে। তখন আমি বললাম যে কি সমস্যা কি? তখন মতি বললো স্যার আমি সরতে বলতেছি, সরতে স্যার, আমি কিন্তু গাড়ি তার উপর দিয়ে নিয়ে যাবো। আমি বললাম মতি তুমি থামো, অস্থির হয় না, দেখি আমি গাড়ির গ্লাস নামাইছি, বৃষ্টি হচ্ছে বাইরে, একটু বৃষ্টিটা একটু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তখন আমি বললাম যে মাথাটা বের করে বললাম কি আপনার সমস্যাটা কি, আপনি গাড়ির সামনে কেন দাঁড়াইছেন? আমার হঠাৎ তখন একটা চিন্তা হয়েছে যে হয়তো কোনো গরিব টরিব মানুষ টাকা পয়সার জন্য গাড়ির সামনে দাঁড়ায় পড়ে গেছে বা এরকম কিছু। কিন্তু ওনার দিকে তাকায় আমার জানি শরীরটা কিরকম করে উঠলো, আমি একটু নিজেকে ঠিক বুঝাইতে পারবো না এখনো। যখন বলি আমার শরীর কাটা দিয়ে উঠে, যে সেটা ঠিক তার চোখের দৃষ্টিটা, বিশেষ করে তার চোখের দৃষ্টিটা ঠিক নর্মাল না। মানে যারা ন্যাশনাল জিওগ্রাফিতে যে পশু পাখির অনুষ্ঠান দেখেন, তারা যদি যে বুনো লায়নগুলোর মানে সিংহের চোখ দেখেন, ঠিক এরকম 2টা চোখ যেন তার মধ্যে বসায় ছিল, চাপাটা একটু ভিতরের দিকে ঢুকানো, থুতনিটা একটু বের হয়ে আছে, লম্বা একটা শেপ, না পুরুষ না মহিলা, এরকম মাঝামাঝি কিছু একটা, যেন একটু চুলগুলো বড় বড় দেখলে মনে হয় যে মহিলা, শরীরটা দেখলে মনে হয় মহিলা, কিন্তু মুখের দিকে তাকাইলে মনে হয় না যে উনি কোনো মহিলা বা অন্য কিছু, বা উনি একজন মহিলা, এটা বোঝা যায় না। তো আমি তাকানোর সাথে সাথে উনি আমার কাছাকাছি চলে আসছে, গ্লাসের কাছে এসে বললে দে। এখন আমি বেশ চমকে উঠছি যে কি দিব, বললো যে তোর কাছে যা আছে দে। এখন আমি বললাম যে আপনার কি টাকা পয়সা দরকার, কিছু টাকা পয়সা দিব? হইতে পারে না এরকম যে গ্রামের মানুষ কিছু টাকা পয়সা যাচ্ছে ক্ষুধার্ত। সে বললো যে না তুই দে। তখন আমরা যারা মাছ ধরি তারা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে এই ধরনের অপার্থিব কোনো অনেক ঘটনা ঘটে অনেকের জীবনে, যে হঠাৎ করে কোনো অশরীরী বা অন্য কিছু সামনে এসে দাঁড়ায় মাছ চায়। তো আমার প্রথমেই আমার ভিতরে কে জানি বলে উঠলো যে এটা কি সেই ধরনের কিছু? আমি বললাম যে আপনি কি চাচ্ছেন বলেন।
তো বললো তোর কাছে যা আছে তুই দে। এবার বেশ রাগাম্বিত স্বর এবং অস্থির হয়ে গেছে, তার মধ্যে বোঝা যাচ্ছে যে চোখ দুটা মনে হচ্ছে বের হয়ে যাবে। আমার জানি কি হলো ভিতরে, আমি গাড়ি দরজা টান দিয়ে গাড়ি খুলে ফেললাম। আমার মনে হলো যে মাছ চাচ্ছে। তখন আমাকে মতি মিয়া বলতেছে স্যার বের হবেন না, স্যার বের হবেন না, স্যার বের হবেন না, গাড়ি থেকে বের হবেন না। আমি মতি মিয়ার কথা সম্পূর্ণ উপেক্ষা করে পিছনে চলে গেলাম। পিছনে যে কেরিয়ার ওপেন করছি, কেরিয়ার ওপেন করে মাছের সামনেই মাছের যে মাছটা নিয়ে আসতেছিলাম, যে পলিথিন ব্যাগের ভিতরে মাছ ছিল, তার সেই পলিথিনের ব্যাগটা আবার একটা চটের ব্যাগের ভিতরে ঢুকানো। তো আমি প্রথমে চটের ব্যাগটা যে মুখটা যে বাঁধা দড়ি দিয়ে সেটা খুললাম, এবং পলিথিনের ব্যাগটার ভিতরে যখন হাত দিছি তখন আমার প্রথমেই হাতটা পড়ছিল যে সেই যে 7.5 কেজি যে বড় আপনার সিঁদুর রুইটা নিয়ে আসতেছিলাম সেটার উপরে। এবং এত বড় একটা মাছ যখন হাতে পড়লো, আমার কেন মনে হলো যেন আমি এই মাছটাই দিব। কিন্তু এত বড় একটা মাছ অন্যকে দিয়ে দেওয়া কিন্তু সহজ ব্যাপার না। যারা মাছ ধরেন তারা জানেন যে যেটা একটা বিশাল বড় একটা হার্ট হইতে হবে এদের। আমার প্রথমেই তখনই মনে হয়েছে যে এই মাছটা আমি দিয়ে দিব। তখন আমি মাছটা নিয়ে যেই ঘুরতে যাব, পিছন ফিরছি আর দেখি ওই আমার ঠিক আমার পাশে ওইটা এসে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় আছে এত কাছে, এত ক্লোজ, আমি পুরো এখনো যে বলতেছি আমার পুরো শরীর একটা ঝিম একটা ভাব হয়ে গেছে। মাথার চুলগুলো মনে হচ্ছে দাঁড়ায় গেছে এই বৃষ্টির মধ্যেও। বৃষ্টি যে হচ্ছে সেগুলো কোনো খেয়াল নেই আমার। তো আমি ওনাকে পিছনে দেখে নিজেকে সামলায় বললাম নেন। হ্যাঁ, দেখলাম ও কিছু বলে না, দাঁড়ায় আছে। আমি আবারও বললাম যে নেন, এইটা আপনি নেন। এবার বললো, উনি আমাকে বললো লাগবে না, রেখে দে। আমি বললাম যে লাগবে না মানে? বললো যে লাগবে না, রাখ রাখ, ভিতরে রাখ। কারণ আমি ওনার দিকে তাকায় আসি, এরকম দেখলাম যে আমি আমার হাতটা যেন অটোমেটিকলি মাছের ওই ব্যাগের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমি এদিকে একটু তাকাইছি, তাকায় দেখলাম যে মাছের ভিতরে ব্যাগের ভিতরে আমার হাতটা ঢুকে গেছে। এখন আমি তারপর যখন আমার পিছনে তাকাইছি, দেখি পিছনে কেউ নেই। আমি দৌড়ায় মতি মিয়ার কাছে গেলাম, ওই পিছনের ক্যারিয়ারটা খোলা, আমি ব্যাগটুকু দৌড়িয়ে, ও তো মতি তো ওই সামনের সিটে বসে আছে, ড্রাইভিং সিটে। আমরা মতি তুমি কাউকে দেখছো এদিকে যেতে? না স্যার, কাউকে দেখি নাই। তো মতি বললো, মতির সাথে সাথে আমাকে বললেই বললো, আমি বললাম যে হঠাৎ করে কোথায় গেল? মতি সাথে সাথেই গাড়ি থেকে নেমে আসছে। ও নাইমা বললো স্যার আপনি গাড়িতে উঠেন। গাড়িতে ও মতি একরকম আমাকে এখান থেকে নিয়ে আসে, আমি যেখান থেকে নামছিলাম ওই সিটে ও উঠাই দিল আমাকে, বললো স্যার উঠেন। ও কেরিয়ার বন্ধ করলো, তারপর বললো স্যার আর কোনো কিছু। আমি বললাম কি দেখলাম মতি? এটা মতি গাড়িতে উঠা গাড়ি চালু স্টার্ট করে দিছে, গ্লাসগুলো বন্ধ করে দিছে, তো গাড়ি চলতেছে। আমি বললাম মতি কি দেখলাম এটা? মতি কিছু একটা বলতে যাচ্ছিল, তারপর দেখলাম মতি চুপ হয়ে গেল। মতি বললো যে কোনো কথাই বলে না। এখন মতিকে আমি যতই প্রশ্ন করি যে মতি আমরা কি অপার্থিব কিছু দেখলাম, আমরা কি ওই ধরনের কিছু দেখলাম, এটা তো আর কি আমি বিশ্বাসও করতে পারতেছি না, কি দেখলাম? মতি কোনো কথাই বলে না। আমি আসলে মতির সাথে কথা বলতেছিলাম নিজের ভয়টা কাটানোর জন্য। তো মতি কোনো কথা বলে না। তো কাঁচপুর ব্রিজ অতিক্রম করলাম। মতিকে বললাম মতি গাড়ি সাবধানে চালাও। আমার ভয় হচ্ছিল যে মতি না গাড়ি রাস্তার বাইরে ফেলে দেয়। তো মতিকে বলছি মতি তুমি গাড়ি সাবধানে চালাও। মতি গাড়ি সাবধানেই চালাতেছিল। কাঁচপুরের ব্রিজ যখন ক্রস করে আমরা এদিকে আসছি, তো তারপরে মতি মনে হলো যে ঝড়ের বেগে ঢাকার দিকে চলে আসতেছে গাড়ি। তো কিছুক্ষণ গাড়ি ও স্পিডটা অনেক বাড়ায় দেয়, আবার গাড়িটা কিছুক্ষণ কমায় দেয়, আস্তে আস্তে যায়। আমি বললাম যে মতি তুমি সাবধানে চালাও। ওকে যতই বলি ও আমার কোনো কথাই শুনতে পারে। আমি যে পিছনে বসে আছি এটা যেন মতির খেয়ালেই নাই। তারপরে যাই হোক, আমার কোনো বিপদ হলো না, আমরা ঢাকায় চলে আসলাম। তো ঢাকার মানে যাত্রাবাড়িতে এসে, যাত্রাবাড়ি যারা ওইখানে যান সবসময় জানেন যে বাম পাশে একটা পেট্রোল পাম্প আছে। তো মতি গাড়িটাকে, পেট্রোল পাম্পটাকে ভিতরে গাড়িটা নিয়ে ঢুকাই দিল। ঢুকাই দিয়ে মতি গাড়ি থেকে নামে আসছে, আমিও গাড়ি থেকে নামছি। মতি আমাকে জড়ায় ধইরা পুরো হাউমাউ করে কাঁদতেছে যে স্যার স্যার আজকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে, স্যার আজকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে, আমাদেরকে ঢাকায় ফেরার কথা ছিল না। আমি বললাম যে মতি কি এরকম একটা মাছ চাইছে, মাছ দিয়ে দিছি, সব শেষ। মানে আমরা জানি যেটা চাই এরকম দিলে আর বিপদ আপদ হয় না। হ্যাঁ, কোনো ঝামেলা ছিল না। কয় স্যার যাকে আপনি মাছ দিচ্ছেন সেই জিনিসটা আপনার পিছনের সিটে বসে আসছিল। আমরা যে ঢাকা পর্যন্ত আসছি স্যার, কাশপুরের আগ পর্যন্ত পুরোটাই আপনার পিছনে বসেছিল। আমি বললাম তুমি দেখলা কেমন? স্যার আমি ব্যাক মিররে দেখতেছি সে আপনার পিছনে বসে আছে এবং এক দৃষ্টিতে আমার সামনের দিকে তাকায় আছে এবং আপনারা দেখতেছে। আর আমার পুরো শরীর, আমারও শরীর কাটা দিয়ে উঠলো। মতি বলতেছে যে স্যার কাঁচপুরের ব্রিজের পরে তাকে কখনো দেখছি বসে আছে, কখনো দেখছি নাই। যখন দেখছি বসে আছে আমি গাড়ি আস্তে আস্তে চালাইছি, আর যখন দেখছি নাই স্যার আমি গাড়ি জোরে জোরে তার চালাইছি। তো স্যার আজকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ যদি আমাদের সাথে না থাকতো তাহলে আমাদেরকে কেউ বাঁচাতে পারতো। তো এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা রহস্যময় ঘটনা। তো এই ঘটনার পরে আর কি পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে সেটা এটার সাথে অনেকটা লিঙ্ক আছে, আমি লিঙ্ক পাই। আমি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টের
ডিপার্টমেন্টের হেড। তো আমি আমার যে চেম্বার আছে, আমি যে ওখানে যে বসি, তো আমার একটা যে পিয়ন, আমার পিয়ন হিসাবে, ব্যক্তিগত পিয়ন হিসাবে কাজ করে, তো ওর নাম মহামিনুল। ওর নামটা উল্লেখ করলাম এই কারণে, আমরা যে কারণ বাজারে জালালাবাদ ভবনে বসি, তো জালালাবাদ ভবনের আমরা 4th তলা এবং 5ম তলাটা আমাদের অফিস। তো ও রাতে বেলা ওই ইয়াতে ঘুমায়, আমাদের 5ম তলায় ঘুমায়। 5ম তলার অফিসটা এখনো ডেকোরেশন কমপ্লিট হয় নাই, ইন্টেরিয়র কাজ চলতেছে। তো ও একদিন আইসা আমাকে বললো যে স্যার, আমি তো উপরে ঘুমাই, আমার একটু ভয় লাগে। আমি বললাম যে কি ব্যাপার, কেন ভয় লাগে? কয় স্যার, ওই যে আমাদের পাশে যে বিল্ডিং, রাস্তার ঠিক অপোজিটে একটা বিল্ডিং আছে, সেখানে ওই যে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের একটা শাখা আছে। তো বললো ওইটার উপরে খালি, চারিদিকে দেয়াল তুলে ছাদটা করে রাখছে, ওইখানেও কাজ চলতেছে। বললো স্যার, আমি তো আমাদের উপরে তলায় ঘুমাই, তো স্যার হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, আমি ওই দেয়ালের দিকে তাকাইলাম, দেখলাম যে ছাদের উপরে যে কে হাঁটতেছে, ওই বিল্ডিং এর ভিতরে কে হাঁটতেছে। এবং হাঁটতে হাঁটতে স্যার ঠিক আমাদের যে সামনে ওই বিল্ডিংটা থেকে বের হয়ে গেল, শূন্যের মধ্যে সে হাঁটতে হাঁটতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসটা ক্রস করে চলে গেল। তারপরে স্যার আমি কিছু দেখলাম না। আমি বললাম কেমন দেখতে? তো আমি যেই জিনিসটাকে দেখছি, মহামিনুলের বর্ণনাটা হুবহু এক। তো আমি ওর বর্ণনাটা শুনে আবার চমকাই গেছি যে এখন আমি এইখানে আছি, মানে জালালাবাদ ভবনের কথা বলতেছি, যে আমি যে অফিসটার পিছন দিয়ে ওই বিল্ডিংটা দেখা যায়, একদম আমার জানলাটা বড় গ্লাসটার পিছন দিয়ে দেখা যায়, যে একটা পুরো ওই বিল্ডিংটা দেখা যায়। এখন আমি মহামিনুলের ভয়ে বর্ণনা শুনে চমকে উঠলাম এই কারণে যে ওইটাকে আমাকে ফলো করছে এখনো। আমি কিন্তু মাছ ধরা ওই ঘটনার পরে অনেক কমিয়ে দিয়েছি, এখন সহজে মাছ ধরতে যাই না। যাই হোক, এটা আমার জীবনে একটা ঘটে যাওয়া বিশাল রহস্যময় ঘটনা। শুনছেন ভূত এফএম এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং চলছে অমর 21-এর স্পেশাল এপিসোড, এবং এই এপিসোডটিতে সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কোনো বিজ্ঞাপন বিরতি নেই। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকে যে ভয়ঙ্কর ঘটনাটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি অনেক ভয়ঙ্কর আর অনেক রহস্যময় হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। রাত তখন 2:05। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরগুলো যেন কোনো এক অভিশপ্ত মৃত্যুপরীর মতো নিস্তব্ধ। দেয়ালে লেপ্টে থাকা ধবধবে সাদা আলোয় এক ধরনের মরাটে ভাব, বাতাসে কড়া ফিনাইলের গন্ধ নাকে ঝাপটা দিচ্ছে। দূরে কোথায় আইসিইউ মনিটরে সেই একঘেয়ে টিপ টিপ শব্দ ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে স্ট্রেচারের চাকার ঘর ঘর শব্দ কিংবা কোনো রোগীর অস্ফুট আর্তনাদ সেই নিস্তব্ধতাকে চিরে দিচ্ছে। পরক্ষণেই সব আবার কবরের মতো শান্ত। 3 নম্বর কেবিনের সামনে প্লাস্টিকের চেয়ারে একলা বসে অঝরে কাঁদছে জুবাইদা। তার হাতে মেহেদির রং এখনো টাটকা, লাল টকটকে। কবজির লাল কাচের চুড়িগুলো করিডোরের আলোয় থেকে থেকে চকচক করে উঠছে, অথচ তার চোখের কাজল চোখের জলে ধুয়ে গাল বেয়ে নেমে এসেছে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! মাত্র 7 দিন আগে যার সাথে 7 পাখি বাঁধা পড়েছিল, সেই স্বামী আরিফ আজ জমে মানুষে টানাটানি করছে। হঠাৎ কেবিনের দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। তার চোখ মুখে রাজ্যের ক্লান্তি, কপালে চিন্তার ভাঁজ। জুবাইদা পাগলের মতো ছুটে গিয়ে ডাক্তারের হাত চেপে ধরল। ডাক্তার সাহেব, ও কি চোখ মেলেছে? ও কি আমাকে ডাকছে? কেন এমন হচ্ছে ওর সাথে? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, দেখুন জুবাইদা বিবি, চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা নেই। আরিফ সাহেবের শরীরে বা মস্তিষ্কে কোনো আঘাতের চিহ্ন নেই, অথচ তার পালস রেট কোনো কারণ ছাড়াই লাফিয়ে বেড়াচ্ছে। আবার পরক্ষণে হার্টবিট প্রায় থেমে যাচ্ছে।
আমরা সব চেষ্টাই করছি, কিন্তু এখন আর আমাদের হাতে কিছু নেই। দোয়া করা ছাড়া কোনো পথ আর খোলা নেই। জুবাইদা আর্তনাদ করে মেঝেতে পড়ে বসলো, আর তার মনে পড়ে গেল সেই মৌলভীবাজারের সেই কুয়াশাচ্ছন্ন রাতটার কথা। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি থেকে ফিরছিল তারা। হঠাৎ ঘন কুয়াশা নেমে এলো রাস্তায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, মোবাইল নেটওয়ার্ক গায়েব। গাড়ি চালাচ্ছিল আরিফ। হঠাৎ সে চাইল তাড়াতাড়ি পৌঁছাতে। পোড়াবাড়ির রাস্তা দিয়ে গেলে আধা ঘন্টা আগে পৌঁছাবো, এই বলে সে গাড়ি ঘুরিয়ে দিল এক নির্জন কাঁচা রাস্তায়। সেই পথ দিয়ে ফেরার পর থেকেই আরিফের এই অদ্ভুত দশা। পাশে পাথরের মতো বসে থাকা শাশুড়ি রাবেয়া বেগমের দিকে ফিরল জুবাইদা। আম্মা, ওই রাতে ঠিক কি হয়েছিল? আপনারা কেন ওই পোড়াবাড়ির রাস্তাটা ধরলেন? রাবেয়া বেগমের চোখের তারা তখন আতঙ্কে কাঁপছে। তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। তিনি বিড়বিড় করলে বললেন, আমি বারণ করেছিলাম রে মা, বলেছিলাম শাহজালাল মাজারের রাস্তা দিয়ে যেতে। ওই অভিশপ্ত শর্টকাটটাই হলো ওর কাল। বলেই তিনি চুপ হয়ে গেলেন, যেন এর বেশি বললে কোনো এক অদৃশ্য শক্তি তার টুটি চিপে ধরবে। হাসপাতালের আধুনিক চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। না হয় রাবেয়া বেগম জেদ ধরলেন গ্রামে ফেরার। তার কণ্ঠে তখন এক অলৌকিক বিশ্বাসের জোর। এটা ডাক্তারবিদ্যার কাজ নয় জুবাইদা, এটা অন্য কিছু। হবিগঞ্জের প্রত্যন্ত গ্রামে তাদের পুরনো জমিদারি বাড়ি, বিশাল অট্টালিকা, কিন্তু সংস্কারের অভাবে পলেস্টাররা খসে পড়েছে। জানালার ভাঙা কাঁচগুলো যেন হাঁ করা কোনো কঙ্কালের দাঁত। বাড়ির চারপাশ ঘন জঙ্গল আর ঝিঝি পোকার একঘেয়ে দাগ নিস্তব্ধতাকে আরো ভয়ানক করে তোলে। বাড়িতে পা রাখার পর থেকেই জুবাইদার মনে হতে লাগলো কেউ একজন সারাক্ষণ তাদের উপর নজর রাখছে। ঘরের কোণে, ছাদের বিমে কিংবা দরজার আড়ালে কোনো এক অদৃশ্য চোখ তাকে অনুসরণ করছে। বাতাসে মাঝে মাঝে একটা ভ্যাপসা কাঁচা রক্তের গন্ধ নাকে আসে। দেয়ালে ঝুলে থাকা তাদের পূর্বপুরুষদের তৈলচিত্রগুলো যেন জুবাইদার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে। প্রথম রাতটা ছিল এক বিভীষিকা। গভীর রাতে হঠাৎ জুবাইদার ঘুম ভেঙে গেল। তার মনে হলো বাড়ির পেছনে পুরনো কুয়ার দিক থেকে কোনো নবজাতক শিশু দুকড়ে কান্না করছে। প্রথমে ভাবলো মনের ভুল, কিন্তু কান্না তো থামছে না, বরং আরো তীব্র হচ্ছে। সাহস সঞ্চয় করে সে টর্চ নিয়ে বাইরে বেরোলো। কুয়াশার কাছে যেতেই কান্নাটা আচমকা থেমে গেল। টর্চের আলো কুয়োর ভিতরে ফেলতেই জুবাইদার রক্ত হিম হয়ে গেল। কুচকুচে কালো পানি থই থই করছে, কিন্তু কুয়োর চারপাশটা এমনভাবে ভেজা যেন এইমাত্র কেউ ভেতর থেকে উঠে এসেছে। হঠাৎ কুয়োর গহ্বর থেকে একজোড়া ফ্যাকাশে সাদা হাত তরতর করে উপরে উঠতে শুরু করলো। জুবাইদা চিৎকার দিয়ে দৌড়ে এলো, আম্মা, কুয়ার কাছে কেউ আছে, একটা হাত আমাকে ধরার চেষ্টা করছে। রাবেয়া বেগম জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন। তিনি মুখ না তুলেই শীতল গলায় বললেন, মনের ভুল, অজু করে শুয়ে পড়ে শুয়ে পড়। কিন্তু জুবাইদা দেখলো শাশুড়ির কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে।
তিনি জানেন এই ডাক কিসের। তৃতীয় দিন বিকেলে বাড়ির পরিবেশ গুমোট হয়ে উঠল। আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম। রাবেয়া বেগম জুবাইদাকে কাছে ডাকলেন। তার কণ্ঠস্বর আজ অনেক ভারী। শোনো জুবাইদা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ তোকে সব বলতে হবে, নয়তো এই বংশ রক্ষা করা যাবে না। 25 বছর আগের কথা। তখন ছিল ভয়াবহ বর্ষাকাল। কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে পুরো গ্রাম তলিয়ে যাচ্ছে। রাবেয়া বেগম আর তাদের বিশ্বস্ত কাজের লোক করিম এক বৃষ্টির রাতে সিএনজি নিয়ে ফিরছিলেন। রাস্তার মাঝে এক গর্ভবতী মহিলা 2 হাত তুলে সাহায্য চেয়েছিল। তার নাম ছিল ফাতেমা। রাস্তা ছিল পিচ্ছিল। হঠাৎ সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ফাতেমাকে। সে ছিটকে পড়ে রাস্তার পাশে এক গভীর গর্তে, যা বৃষ্টির পানিতে কানায় কানায় পূর্ণ ছিল। রাবেয়া চিৎকার করছিলেন গাড়ি থামাতে, কিন্তু করিম তাকে থামিয়ে দেয়। খালাম্মা, পুলিশ জানলে আপনার আর জমিদারের মান সম্মান ধুলোয় মিশবে। পালান। তারা পালিয়ে গিয়েছিল। পরের দিন সকালে খবর আসে ফাতেমা আর তার পেটের সন্তান সেখানে মারা গেছে। গ্রামের লোক বলতো মরার আগে ফাতেমা নাকি বুক ফোটা আর্তনাদ করে অভিশাপ দিয়ে গেছে, এই বংশের কোনো উত্তরাধিকারী পৃথিবীর আলো দেখবে না। আমার সন্তানকে যেভাবে অন্ধকারে ডুবিয়েছিস, তোদের আনন্দকেও আমি সেইভাবেই গ্রাস করব। সেই রাতে ঠিক 3টা, জুবাইদা শোবার ঘরের দরজায় বিকট ধূপধাপ শব্দ শুরু হলো। ঘরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেল। গ্রামের ইমাম সাহেবকে ডাকা হয়েছে। তিনি আয়তাল কুরসি পড়তে শুরু করলেন। হঠাৎ সারা বাড়ি বাতি নিভে গেল। সেই জমাট বাঁধা অন্ধকারে জুবাইদা হঠাৎ অট্টহাসি দিয়ে উঠল। কিন্তু সেই হাসি জুবাইদার নয়, এক ভারী কর্কশ নারী কণ্ঠ জুবাইদার মুখ দিয়ে বেরিয়ে এলো। তোর ছেলে বাঁচবে রাবেয়া, কিন্তু আমার বাচ্চা, তুই কি তাকে ফিরিয়ে দিবি? রাবেয়া বেগম মেঝের উপর কুঁকড়ে গেলেন। জুবাইদার কণ্ঠস্বর আবার বদলে গেল। আমি আরিফকে মারবো না। আমি অপেক্ষা করছি তোর নাতির জন্য। তোর পুত্রবধূ 2 মাসের সন্তান সম্ভবা। সে খবর কি তুই জানিস? পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। জুবাইদা নিজেই জানতো না সে মা হতে চলেছে। পরের দিন সকালে খবর এলো সিলেট হাসপাতালে আরিফ অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠেছে। ডাক্তারও অবাক, কিন্তু রাবেয়া বেগম জানেন বিনিময় ছাড়া এই আত্মা কিছুই ফেরত দেয় না। সময় পেরোতে থাকে। জুবাইদা ধীরে ধীরে বদলে যেতে থাকে। সে এখন আর আগের মতো হাসে না। মাঝরাতে তাকে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটে হাত বুলিয়ে ফিসফিস করে কার সাথে যেন কথা বলছে। একদিন রাবেয়া বেগম দেখলেন জুবাইদা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছে, কিন্তু আয়নায় জুবাইদার কোনো প্রতিধ্বনি নেই, প্রতিবিম্ব নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক রক্তাক্ত মহিলা, যার পেটের ভেতর থেকে এক ছায়া হাত নাড়াচ্ছে। হঠাৎ জুবাইদা ঘাড় ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটো এখন আর স্বাভাবিক নেই, যেন জলজন্ত কয়লার খনি। আম্মা, আপনার নাতি তো জন্মাবে, কিন্তু কে বলেছে সে আপনার হবে? রাবেয়া বেগম হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন। ক্ষমা করো, আমি পাপ করেছি। এই নির্দোষ শিশুটার কোনো দোষ নেই। জুবাইদের ঠোঁটে এক পৈশাসিক হাসি ফুটে উঠল।
পাপের হিসাব রক্তেই শোধ হয় রাবেয়া। 9 মাস পূর্ণ হলো। প্রসবের সেই রাতে আকাশ ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। বজ্রপাতে আকাশ চিরে যাচ্ছে। জুবাইদার প্রসবের বেদনায় পুরো বাড়ি প্রকম্পিত হচ্ছে। আবার হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে গেল। একটু পর এক শিশুর কান্নার আওয়াজ শোনা গেল। তারপর আরো একটা কান্না। দাইমা ফ্যাকাশে মুখে ঘর থেকে বেরিয়ে এলেন। তার শরীর কাঁপছে। খালাম্মা যমজ বাচ্চা হয়েছে। কিন্তু রাবেয়া বেগম ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে গেলেন। একটি শিশু সম্পূর্ণ স্বাভাবিক, হাত পা ছুড়ে কাঁদছে, কিন্তু অন্য শিশুটি নড়ছে না। তার সারা গায়ে কাদা আর শ্যাওলা লেগে আছে, যেন তাকে এইমাত্র কোনো গভীর কুয়ো থেকে তুলে আনা হয়েছে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, সেই মৃত শিশুটির ছোট্ট হাতটি শক্ত করে অন্য শিশুটির পা চেপে ধরে আছে। হঠাৎ সেই মৃত শিশুটি চোখ মেলে তাকালো। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দই বের হলো না জুবাইদার কণ্ঠে। হিসাব এখনো সমান হলো না রাবেয়া। খেলা তো কেবল শুরু। পরক্ষণে শিশুটির চোখের সামনে কাদার মতো মিশে গেল মেঝের সাথে। 1 বছর পর সেই অভিশপ্ত গ্রাম ছেড়ে তারা শহরে চলে এসেছে। আরিফ এখন সুস্থ, জুবাইদাও স্বাভাবিক, তাদের একমাত্র ছেলেটিও বেশ হৃষ্টপুষ্ট। একদিন বিকেলে রাবেয়া বেগম দেখলেন ছেলেটা আয়নার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। রাবেয়া বেগম মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন, কিন্তু হঠাৎ তার বুকের ভেতর হিম শীতল নেমে এলো। আয়নায় ছেলেটার প্রতিবিম্ব বদলে গেছে। সেখানে দেখা যাচ্ছে একটি কুচকুচে কালো অনাগত ছায়া কুয়োর পচা পানির ভেতর দাঁড়িয়ে হাত নাড়ছে। ছেলেটা হঠাৎ ঘুরে তাকিয়ে মিষ্টি করে বলল, দাদু, কুয়ার কাছে যাব, মা ডাকছে। তার কণ্ঠে কোনো শিশুর সারল্য নেই, আছে সেই 25 বছর আগের ফাতেমার গভীর এক ভারী কণ্ঠস্বর। রাবেয়া বেগম বুঝলেন প্রেতাত্মা চলে যায়নি, সে এখন তাদের রক্তের ভেতর মিশে গেছে। প্রকৃতি হয়তো বিচার করতে দেরি করে, কিন্তু ভুল করে না। পাপের ছায়া এখন তাদের বংশের হাসির আড়ালে লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, ধন্যবাদ যারা আমাদের সকল ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম বাছাই করা ঘটনাগুলো একের পর এক দিয়ে আসছে। আপনারা যদি এইরকম ঘটনাগুলো পছন্দ করেন, অর্থাৎ আমরা যে ঘটনাগুলো বাছাই করে থাকি, এই বাছাই করা ঘটনাগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত রাত 10টা বাজে ঘটনাগুলো আপলোড করে থাকি। লিসেনার্স, আপনারা কে কোথা থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন, কে কোথা থেকে আমাদের ঘটনাগুলো দেখছেন, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা প্রতিদিন আপনাদের কমেন্টও কিন্তু রিপ্লাই করি এবং কমেন্টগুলোও কিন্তু দেখি, এবং আপনাদের যে জায়গা থেকে কমেন্ট করে আমরা কিন্তু সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন কমেন্ট করছেন, আমাদের ঘটনাগুলো শুনছেন, বলছে ভাইয়া খুব ভালো লাগছে ঘটনাগুলো। অনেকেই বলছে আপনাদের যে ঘটনাগুলো এগুলা খুবই খুবই ভালো। আমি আমাদের এই চ্যানেলের যে শ্রোতাবৃন্দরা আছে তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান? অ্যাম্বুলেন্সের ঘটনা, শ্মশান ঘাটের ঘটনা, বিভিন্ন হাসপাতালের ডোমের সাথে ঘটে যাওয়া ঘটনা, কৃষকদের সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের ঘটনাগুলো আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি।
আপনারা আমাদেরকে শুধুমাত্র কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কার ঘটনা শুনতে চান, কার মুখ থেকে ঘটনা শুনতে চান এবং কি ধরনের ঘটনা শুনতে চান। আমরা আপনাদের কথা অনুযায়ী এই চ্যানেলের মাধ্যমে আমরা সেই ঘটনাটি তুলে ধরব। আমাদের এই চ্যানেলে অসংখ্য মানুষ ঘটনা দেখে, অসংখ্য মানুষ আমাদের ঘটনা শোনে, অসংখ্য মানুষ আমাদেরকে কমেন্টও করে এবং তাদের ভালোবাসা অতি প্রিয়, মানে আমি বলে বোঝাতে পারবো না তারা যে আমাকে এত বেশি ভালোবাসে। লং ভূত এফএম চ্যানেল সর্বদাই আপনাদের সামনে যে ঘটনাগুলো নিয়ে আসবে, এই ঘটনাগুলো অনেক 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 ভালো হবে বলে আমি আশাবাদী। আপনারা আমাদেরকে জাস্ট এতটুকু প্রতিশ্রুতি দেবেন যে আপনারা ঘটনা ছাড়লে ঘটনাগুলো দেখবেন, প্লাস ঘটনাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতটুকু প্রতিশ্রুতি দিলে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ঘটনাগুলো তৈরি করব। লিসেনার্স, তো আজকের মতো এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএমের সাথে থাকুন। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। যদি কারো কোনো প্রশ্ন থাকে ভূত এফএম বিষয় নিয়ে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।